আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সঙ্গে আসসালামু আলাইকুম। গ্রহণ করার জন্য। ধন্যবাদ স্যার। অনেকজন আমার সঙ্গে যোগাযোগ করেছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমি খুব দেখে হচ্ছে কয়েকজন নিয়েছি, সেই পরিমাণটা মাত্র 20 জন। আর নেওয়ার ইচ্ছা নেই। শুরু করার আগে আলহামদুলিল্লাহ স্যার। যেটা বলতে চাই, পরিচয় পর্বটা হওয়া দরকার, কিন্তু আমার পরিচয়ের কিছু নেই। আমাকে হয়তো অনেকেই অনলাইন জগতে সেই 2018 বা 17 থেকে দেখেন বা জানেন, ছিলেন, এবং আপনাদের সবাইকে আমি চিনি, জানি। কারোর সঙ্গে সরাসরি দেখা হয়েছে, কেউ বা আমার কাছে এসছেন, কারো কাছে বা আমি গেছি। এই জন্য নতুন করে পরিচয় পর্ব করে সময়ও নষ্ট করতে চায় না। তারা অনুগ্রহপূর্বক যাদের প্রয়োজন নেই তারা মাইক্রোফোন বন্ধ করে রাখবেন। অনেকে বলতে পারেন যে আমরা যারা অংশগ্রহণ করেছি তারা নিজেদের মধ্যে একটু পরিচয় পর্ব সেরে নিতে চাই। সেটাও আশা করি আস্তে আস্তে হয়ে যাবে, সেজন্য আলাদা সময় বের করারও কোনো প্রয়োজন নেই। আমি সময় নষ্ট না করে আজকে যেহেতু প্রথম ক্লাস, আপনাদেরকে যে ডাকলাম এর উদ্দেশ্যটা কি সেটা শেয়ার করি। এরপরে শেষের দিকে গিয়ে আপনাদের উদ্দেশ্যগুলো, আপনাদের প্রত্যাশাগুলো, আপনাদের আকাঙ্ক্ষাগুলো আমি শুনবো, এবং সেই অনুযায়ী সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যাব। অনেকে আমার হিস্ট্রি জানেন, আমি খুব ছোট্ট বয়সে হোমিওপ্যাথিতে আসছি। প্রথমত আমি চাইনি, কিন্তু আমার বড় বোন জামাইয়ের অনুপ্রেরণায় এবং আমার নানু ভাইয়ের হাত ধরে আমি আজ এখানে। আমি খুব ছোট্ট বয়সে যখন হোমিওপ্যাথি কি, কিভাবে কাজ করে কিছুই বুঝতাম না, তখন থেকেই আল্লাহর হয়তো কোনো নেক দৃষ্টি ছিল। আমি নিজে পড়াশোনার পাশাপাশি, কলেজগুলোতে পড়াশোনার পাশাপাশি সেই ডাক্তারদের আন্ডারে থেকে থেকে শিখেছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশের হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোতে তেমন পড়াশোনা হয় না। মানে একটা ছাত্র মাস গেলে 1000 টাকা যে বেতন দেয়, তার যে আকাঙ্ক্ষাটা এটা পূরণ হয় না। আবার অনেক কলেজে হয়। তো আমার সঙ্গেও এরকম ঘটে। আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে, তবে ম্যাক্সিমাম সময়ই কেটেছে আমার ইন্ডিয়াতে। সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ, যাদের শেষ ছাত্র বলতে গেলে আমিই ছিলাম। দুনিয়া থেকে অনেকে চলে গেছেন, অনেকে এখনো বেঁচে আছেন। আমার প্রায় 16-17টা হোমিওপ্যাথি ওস্তাদ আছেন। তার মধ্যে কিছুদিন আগে আমি যার কাছ থেকে ফিরে আসছি বলবো, উনি এখনো জীবিত আছেন, নাম বলতে চাই না। এখন বর্তমানে আমি যার আন্ডারে আছি তার অনুমতি নেই তার নাম বলার, কিন্তু আমাকে সে যে দিক নির্দেশনা গুলো দিচ্ছে, মনে হচ্ছে পিওর কিছু পাচ্ছি, যে ফলগুলো আমি হাতে হাতে পাচ্ছি। এখনকার যে আমার ওস্তাদ, উনি আমাকে কোনো বদ্ধমূল ধারণা শেখাচ্ছে না, উনি আমাকে উদার হতে শেখাচ্ছে, উনি আমাকে প্রকাশ করতে শেখাচ্ছে। উনি আমাকে কোনো একটা গণ্ডির মধ্যে আটকে ফেলেনি, উনি মানুষের উপকার করতে চাচ্ছে। উনি বলছে না উপকার আমি করব, তুমি শুধু দাও, এমনটা না। উনি বলছে তুমি করো, আমি দেখতে চাই। এই দীর্ঘদিনের জার্নি থেকে আমি নিজে প্রায় 380টার মতো মেডিসিন নোট করেছি। সেগুলোকে কখনো কোনো লাইন বাদ দিই, কখনো লাইন যুক্ত করি, কখনো কোনো লাইনের আন্ডারে আমি কাজ করে রেজাল্ট পেয়েছি সেগুলো ঢোকাই। এইভাবে মোছা এবং লেখার মধ্যে আছি। সেই জিনিসগুলো শেয়ার করা, একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি। আমি নিলে এই গ্রুপে আমার সঙ্গে যতজন যোগাযোগ হয়েছে, আজকেও প্রায় 80 জনের উপরে যোগাযোগ করেছে। অলমোস্ট এই গ্রুপে 800-900 স্টুডেন্ট হতো, কিন্তু আমি 800-900 চাই না, আমি 20 জন থেকে 25 জন চাই যারা আমরা কাজ করব। এটা হলো 1 নাম্বার উদ্দেশ্য আমার। আপনাদের প্রতি যে আমার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, 1 নাম্বার যেটা হচ্ছে আমার কি আকাঙ্ক্ষা, কি আমরা কাজ করব। কি কাজ করব
মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, এটা হলো আমার 1 নম্বর আকাঙ্ক্ষা। এই মানুষের জন্য কাজ করতে গিয়ে বহু গালমন্দ খাইতে হয়, খাচ্ছি, প্রতিনিয়ত খাচ্ছি, সেগুলো থেকেও শিক্ষা নেব। এখন এই কাজ করার বিষয়টা বলি। কাজ করার বিষয়টা কি? আমি একটা মানুষের কাছে যেতে চাই, আমার কাছে একটা মানুষ প্রত্যাশা নিয়ে সঠিক পরামর্শের জন্য আসবে, সেটা হলো শুরুতে। আমার বর্তমান ওস্তাদের মূল কথা হলো শুরুতে কাজ করতে হবে, শুরুতে, শেষে না। আমি ছাটাই মাল না। ম্যাক্সিমাম রুগী আমার কাছে আসছে সব শেষ। আপনারা যারা আমার পেজে আছেন, লাস্ট দেখবেন একটা রোগীর ছবি দিয়েছি, চোখ টোক সব হলুদ। সে রুগী 70% লিভার কেটে ফেলে দেওয়া হয়েছে, কেমো দেওয়া হয়েছে 6টা। এই চুয়াডাঙ্গার দিকে কোথায় যেন ক্যান্সারের নাকি গাছ বেরিয়েছে, সে গাছের ফল আর রস খেলে বলে ক্যান্সার ভালো হয়ে যায়, সেগুলো হয়েছে, কবিরাজিও হয়েছে, সব শেষ এসছে আমার কাছে। মানে আমি সর্বশেষ। ওনার ছেলে বলছে, আপনি যদি সেল করেন তো আমরা আর চিকিৎসা করবো না, অ্যাবিলিটি নাই, সব শেষ হয়ে গেছে। আমরা শুরুতেই আসবো, এই রুগীগুলো আমাদের কাছে শুরুতে আসবে। আমি ওইখানে কাজ করতে চাচ্ছি, বুঝবেন কথাগুলো, লিখে রাখবেন। আমরা শুরুতেই কাজ করবো। একটা মানুষ আমার কাছে আসবে, আমি বলবো যে তুমি এই পরীক্ষাটা এখানে গিয়ে করো, তুমি আমার কাছে এটা হবে না, তুমি আগে এই ডাক্তারটা দেখাও। কারণ আমাদের অনেক বাধ্যবাধকতা আছে, কারণ আমাদের ইমার্জেন্সি নাই, প্রথম কথা। আমাদের ভেন্টিলেশন নাই। একটা রোগীর ক্রিটিক্যাল কোনো সিচুয়েশনে পড়লেই এলোপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে। আর এলোপ্যাথি ডাক্তার যদি একবার শোনে হোমিওপ্যাথি ডাক্তার, আমার বাপ আমাকে যেভাবে ছেচ্ছাই করে এখনো গাল দেয়, কম নেই গাল দেবে। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছেন জীবন শেষ করতে, ওরা ডাক্তার হলো, এগুলা হলো কমন ডায়লগ তাদের, বুঝি না এগুলা। তো আমরা সঠিক পরামর্শ দেবো, ঠিক আছে, বললাম সেটা অপারেশন করতেই হবে। আজকে একটা সিলেটের রুগী আমাকে ফোন করেছিল, ওনার চাচা ডাক্তার, দাদা ডাক্তার, ওনার বাপও হোমিওপ্যাথি ডাক্তার, ওনার মায়ের হয়েছে ব্রেস্ট টিউমার। তো এই 3জন মিলেই ওনার মাকে হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছে। ছাতার মাথা কিছু হয়, ডে বাই ডে ফুলে গেছে। ওই ছেলে আমাকে বলছে যে আমার বাবা বলছে প্রথমে ওষুধ খেলে এরকম হয়, আস্তে আস্তে সব সেরে যাবে। এগুলো তো মিথ্যা কিছু না। ব্যাস ঠিক অমনটা। আজ ওনার মার ক্যান্সার। ওই ছেলেটা ডাইরেক্ট হোমিওপ্যাথির উপরে তার বাবাকে গালি দিচ্ছে, তার দাদাকে, চাচাকে গালি দিচ্ছে, হোমিওপ্যাথিকে গালি দিচ্ছে। কেন? অবস্টিনেট ধারণা। আমরা জানি কি সব কিছু হোমিওপ্যাথিতে ভালো হয়, যেটাই ক্রনিক রোগ আগে ওষুধ দিলে বাড়ে না। এগুলা সত্যতা আছে, আছে, আমি মানি। কিন্তু আমরা এমন একটা জায়গায় এখন বসবাস করছি, আপনাকে ছাড়াও মানুষ বিকল্প ভাবছে। আপনার নিজের দিকে বলেন না কেন, চেষ্টা করেন না কেন। ধরুন আপনি শ্বাসকষ্টের রোগী, মারাত্মক অস্থিরতা, আর্সেনিক 6 দিবেন, আপনি নিজে আর্সেনিক খাচ্ছেন এবং বিকল্প কিছু আপনি মনে চিন্তা করছেন। একজন বলেন দিকে হাত তুলে যে আমি চিন্তা করি না, কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না, বিকল্প কিছু চিন্তা করছেন। আবার কি করছেন, একটু কিছু হলেই অ্যালোপ্যাথি ওষুধ আপনি চুপচাপ খান, আর এদিকে বলেন যে হোমিওপ্যাথি সব করে, সব করে, সব করে। আত্মবিশ্বাস নাই, সব রোগ না, স্পেসিফিক ভাবে কাজ করব এবং ওই জিনিসগুলোকে আমরা আত্মস্থ করব। এটা হলো আমার 1 নম্বর উদ্দেশ্য, যে আমরা কাজ করতে চাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি এখানে দুটো জিনিসের গল্প বলবো। একটা হলো ম্যাটেরিয়া মেডিকা, একটা হলো রেপার্টরি। হোমিওপ্যাথিতে অনেকগুলো সাবজেক্ট, ম্যাটেরিয়া মেডিকা, রেপার্টরি, অর্গানন, ফিলোসফি, অ্যানাটমি, ফিজিওলজি, গাইনি, সব আছে। এক একজন এক একটা বিষয়ে ভালো লাগে, এক একটা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে। যেমন আমি ডাক্তারদের সাথে থেকে শেখা, কি শিখেছি, কিভাবে একটা রুগীকে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে একটা রুগীকে দিতে হয়, স্যাররা কি দিয়েছে, এটা না দিলে ওটা কি হয়েছে। আমার বিগত যিনি ওস্তাদ ছিলেন, উনি রেপার্টরির উপর এমডি করা, কেন্ট রেপার্টরি একেবারে শুরু থেকে নিয়ে শেষ অব্দি তো তাবাকির মতো মুখস্থ করিয়েছেন। আমার বাড়ির পাশে মরহুম ডাক্তার আলাউদ্দিন স্যার ছিলেন, উনি আমাকে কমপ্লিট রেপার্টরি মাথার থেকে শেষ মাথা, সফটওয়্যার কি করে ব্যবহার করে আরো দ্রুত সময়ের মধ্যে করা যায়, বইপত্র টেনে না নিয়ে এটা কিভাবে চলা যায় সেটা শিখিয়েছেন। আব্দুর রশিদ স্যার এরপর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ফার্স্ট ব্যাচের ডাক্তার, ওনার বাবা আবার কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে গোল্ড মেডেলিস্ট করা, আমাদের রাজশাহী। উনি অ্যানাটমি ফিজিওলজির উপরে শিখিয়েছিলেন। আমার বাচ্চাদের থেকে অ্যানাটমি ফিজিওলজি যতটুকু প্রয়োজন শিখেছি, এটা পারি না সেটা তাদের থেকে জিজ্ঞেস করে নিয়ে হেল্প করে। মূল সাবজেক্ট হচ্ছে আমার এই ম্যাটেরিয়া মেডিকা, রেপার্টরি, প্র্যাকটিস। মূল কথা হলো প্র্যাকটিস। আমার 2 নম্বর আপনাদের প্রতি যে ইয়াটা, সেটা হলো
প্র্যাকটিস ডেভেলপ করতে হবে। আপনি কিসে পারদর্শী এটা না, মূল কথা হচ্ছে প্র্যাকটিস ডেভেলপ করতে হবে, রুগী সারাইতে হবে, এটা হলো মূল কথা। আপনি কিভাবে সারাইবেন আপনার ব্যাপার, প্যাটার্ন দিয়ে না। আপনি সকালবেলা প্রোটিনসি দেন, দুপুরবেলা মাদার দেন, রাত্রেবেলা মাদার দেন, বাবা এটাও থিওরি আছে আমি মানি। আপনি 3 বেলায় মাদার খাওয়ান, এটারও থিওরি আছে, একদম শক্ত যুক্তি আছে, ওর পক্ষে বইও আছে, ডাক্তারও ছিল, আমি ওটাও মানি। আপনি ক্লার্কের মতো 6 ঘন্টা পর পর প্রোটেন্সি দিবেন, তাও অসুবিধা নাই, আমার এগুলা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি আমার মতন যেখানে সিঙ্গেল ডোজ লাগবে, সিঙ্গেল মেডিসিন লাগবে, সিঙ্গেল দেবেন, যেখানে এক্সটার্নাল ইউজ করতে করে অ্যান্টিসেপটিক করে রাখতে হবে সেখানে দেবেন, এর পক্ষেও যুক্তি আছে, কোনো অসুবিধা নেই। আপনি কেন্টের ফর্মুলা অনুযায়ী খালি উচ্চ শক্তি দেবেন, অসুবিধা নেই। আপনি শুধু অ্যাকিউট কেস দেখবেন, 2 ঘন্টা 4 ঘন্টা পর পর একই ওষুধ রিপিট করে দ্রুত ভালো করবেন, এর সপক্ষেও যুক্তি আছে, কোনো অসুবিধা নেই। এগুলো সব আছে, সব আছে, সব আছে, সবই আমাদেরকে মানতে হবে। হোমিওপ্যাথিটা কি? হোমিওপ্যাথিটা একটা মানুষের শরীরের অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করছে। এ কি ঘটাচ্ছে, কি ঘটাতে পারে, এর শেষ কিনারা কি, এর ফুল স্টপ বলে কোনো কথা নেই, এটা মানতে হবে আমাদেরকে, স্পষ্ট ভাবে আমাদেরকে মানতে হবে। ফুল স্টপ মানে এখান থেকে শেষ, মাইন্ড করিয়েন না, ধর্মের দিকেও নিয়ে যায় না। কোরআন ফুল স্টপ, আল্লাহ দিয়ে দিছে, ওর উপর কলম ধরতে পারবো? ক্ষমতা আছে? নাই। নবী হাদিস বলছে, এ হাদিসের কি বলে ওটাকে, জাল হাদিস, জয়ীফ হাদিস, কি কি বলে না বলেন, আছে, এদের নিয়ে তর্ক বিতর্ক হয়, কিন্তু কোরআনের জায়গায় কিন্তু সব সোজা। আমাদের কিছু ডাক্তাররা অর্গানন নিয়ে খুব কসলাকসলি করি, ভাই অর্গানন 6টা এডিশন আছে, মানতে হবে আপনাকে। ষষ্ঠ সংরক্ষণ হ্যানিম্যান নিজে বের করেনি, মেলানির কাছে ছিল, বরিক বের করছে, ও বেটা যে কি কি করছে ওর নিজের বরিক অ্যান্ড ট্রাভেল বাঁচানোর জন্য, সেও জানে। তাহলে আমাদেরকে ওই গ্রিক ভাষাটা অরিজিনালটা পড়তে হবে, আমরা জানি না। বাংলা পড়তে দাঁতের 36টা পাটি খুলে যায়, তাইলে তো ধরেন ও সেই ইংরেজি পড়তে লাগলে তো সবই হাড়গোড় ভেঙে যায়। আচ্ছা অব্দি চাপো না, কথা হলো ফুল স্টপ বলে কিছু নেই। এখানে আমরা কতজন আছি? 2 কম 19 জন, থুক করি 1 জন কম 19 জন আছি, 20 জনের মধ্যে 19 জন আছি। একজন নেই, উনি আমাকে জানিয়েছেন, উনি যে এলাকাটায় রুগী দেখছে ওই এলাকার পরিপ্রেক্ষিতে ওনার নতুন অভিজ্ঞতা আসতে পারে। এখনকার আধুনিক যে রেপার্টরি গুলো কমপ্লিট এডিশন হচ্ছে, মেটা এডিশন হয়েছে, দেখেন এগুলাতে অনেক কিছু আপডেট আসছে যেটা কেন্টে নাই। কেন্টে এমন কিছু আছে যেটা বোগার বুনিং এ ছিল না, আপডেট আসতেছে, হচ্ছে। ফর এক্সাম্পল বলি, সরিনাম বলে একটা ওষুধ আছে, সবাই শুনেছেন? হ্যাঁ গো, এই ওষুধ বর্তমানে প্রুভিং হয়, আর আমি যদি ভুল না বলি 1886 সালে ওটা প্রুভিং হয়েছিল, জঙ্গলের মধ্যে একজনের গায়ে স্ক্যাবিস ছিল বিশাল বড় বড়। ওই স্যাম্পল থেকে আজ 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখ ওই স্যাম্পল থেকেই সরিনাম আজও তৈরি হচ্ছে, নতুন করে স্যাম্পল কালেকশন হয়নি। যেমন গান স্টুডিওতে রেকর্ড হয় আর ওটা কপি বিক্রি হয়, ঠিক ওই সরিনামের কপি আমরা বিক্রি করতেছি, মৃত্যু থাকবে। কিন্তু অনেক তো নতুন নতুন জিনিস সরিনাম দিয়ে ভালো হচ্ছে, সেগুলো আমাদেরকে বলতে হবে, জানতে হবে, লিপিবদ্ধ করতে হবে, মেনে নিতে হবে। আমাদের হোমিওপ্যাথিদের মধ্যে একটা মস্ত বড় সমস্যা, আমরা মেনে নিতে পারি না। আমরা কি জানি? অবস্টিনেট ধারণা জানি, একটা বক্সের মধ্যে আমরা বদ্ধ না, ওই বক্সের বাইরেও হচ্ছে, বক্সের বাইরেও কিছু হচ্ছে, মেনে নিতে হবে। বইতে লেখা আছে এটা গ্রাফাইটিসের, কিন্তু ওটা আমি সরিনাম দিয়ে সারিয়ে দিয়েছি। ইউনিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্র্যাকটিস ডেভেলপ করতে হলে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, ইউনিক বিষয়গুলো কি কি পাচ্ছি। এই জন্য ম্যাটেরিয়া মেডিকাকে নিখুঁত ভাবে আমাদেরকে পড়তে হবে। এখন বলি হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকাটা কি। আপনারা যেটা বইপত্রে পড়েছেন, এমন একটা বই, এমন একটা অভিধান, এমন একটা যেটাই বলেন না কেন, যেখানে কিছু ওষুধ লেখা আছে, যে ওষুধগুলো সুস্থ সবল সুঠাম মানুষের উপরে প্রয়োগ করা হয়েছে, এরা অসুস্থ হয়েছে, ওদের মধ্যে কিছু সিমটমস প্রকাশ পাইছে, এবং সেটাই যেটা ম্যাক্সিমাম মানুষদের পাওয়া গেছে সেটাকে বোল্ড আকারে বেশি গুরুত্ব দিয়ে লেখা হয়েছে, আর যেগুলো জেনারেল সিমটমস গুলো পাইছে সেগুলো লেখা আছে। এটাই হলো ম্যাথমেটিক্স। এভাবেই লিখি, যে যার মতো ভাষা অনুযায়ী লিখেন আর কি। কিন্তু জানেন, আমি ম্যাথমেটিকাকে আর একটু ঘষা মাজা বলতে পারি। হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা হলো রোগীকে দ্রুত, মৃদু এবং স্থায়ীভাবে আরোগ্য করার
আকাঙ্ক্ষাযুক্ত ফলাফল, আকাঙ্ক্ষাযুক্ত ফলাফল, মানে ও রুগীটা দ্রুত সারতে হবে, দ্রুত সারতে হবে, কোনো যন্ত্রণা থাকবে না। মানে ওই যে বলি না যে ক্রনিক কেসে ওষুধ দিলে আগে বাড়ে না, আমি আবার এটার বিপক্ষে, মৃদুভাবে চলে যাবে এবং ওটা স্থায়ীভাবে ভালো হবে। আর এই যে স্থায়ীভাবে দ্রুত মৃদুভাবে ভালো করা বা আরোগ্য করা যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার যে ফলটা যেখানে লেখা আছে ওটা হলো ম্যাটেরিয়া মেডিকা। এটা হলো আমার কথা, বুঝেননি মনে হয়? বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমরা কাজ এখানে করব। সুস্থ মানুষের প্রুভিং হয়ে লেখা আছে, ও আপনিও জানেন আমিও জানি। 1961 সালে পড়ছি, আমরা 2026-এ আছি এখন। তাহলে আমাদেরকে কি করতে হবে? একজন সিওপিডির পেশেন্ট আসলো, একটা ভিএসডি পেশেন্ট আসলো, একটা এএসডি পেশেন্ট আসলো, একটা ইপিথেলিয়াল কার্সিনোমার পেশেন্ট আসলো, আগে আমাকে কে আসছে ওটা বুঝতে হবে। একটু এইখানে পরিবর্তনটা, কে আসছে, কি নিয়ে আসছে এটা বুঝতে হবে। কে আসছে এটার আগেও বুঝতে হবে কি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ইপিথেলিয়াল কার্সিনোমা, মানে ও বেটা মেটাস্টেটিস হবেই। আপনি যতই ওকে আদর সোনা সোহাগ করে ওষুধ দেন না কেন, মেটাস্টেটিস হবে, মরার আগ দিয়ে মেটাস্টেটিস হবে। আচ্ছা, এখন কার হয়েছে? এমন একটা মানুষের হয়েছে যে দেখতেছেন খোঁজ নিয়ে, মানে টেস্টিং করে দেখতেছেন শুরু থেকে এখন পর্যন্ত বেটা মারাত্মক অ্যাগ্রেসিভ, ওর মধ্যে সিফিলিটিক টেন্ডেন্সি আছে, দেখতেছেন পেছনে সাইকোটিক। এগুলো টেস্টিং এর পরে বাস এবার থেমে যান, স্পষ্ট ভাষায় বলার মতো ক্ষমতা রাখবে। বাপু শোনো, তোমার এই জিনিস এই রকম হবে, এরপর এখানে তুমি ভালো থাকবে, তারপর এখান থেকে তুমি এখানে যাবে, তুমি রাজি আছো? স্পষ্ট ভাষী হইতে হবে। আমরা স্পষ্ট ভাষী এতদিন হোমিওপ্যাথি ডাক্তার ছিলাম না, বলেন? ওষুধ লেখি গোপন করে থুই, গোপন করবো না কেন? এখানেও দুঃখ আছে। আমাদের চারিত্রিক জিনিসগুলো পরিবর্তন করতে হবে। দেখেন, রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার এখন বর্তমানে প্রায় 60,000 ছোঁয়া, আমি যদি ভুল না বলি। এর মধ্যে তো আরো গজানো আছে। 60,000 জনের মধ্যে আমরা 20 জন কিছুই করতে পারবো না, কিছুই না, একদম অতি সামান্য। কিন্তু আমরা 20 জন যা করতে পারবো, বাকি ওই 59,980 জন করতে পারবে না। আমাদের কাছে মানুষ আসবে বারবার কি নিয়ে? আত্মবিশ্বাস নিয়ে। এটা আমাদেরকে অর্জন করতে হবে। সেজন্য একটা মানুষকে বুঝতে হলে ম্যাটেরিয়া মেডিকাকে বুঝতে হবে। কোনো কথা নাই, আপনি অর্গানন পড়েন, আপনি যা খুশি পড়েন, সব প্রয়োজন, অস্বীকার করছি না, সব প্রয়োজন। কিন্তু সব থেকে বড় প্রয়োজন হলো ম্যাটেরিয়া মেডিকা। খান স্যার বলে, তুমি অর্গাননে পণ্ডিত হও, তুমি অ্যানাটমি ফিজিওলজি পণ্ডিত হও, তুমি রেডিওলজিতে পণ্ডিত হও, তুমি যাতেই পণ্ডিত হও না কেন, সবার আগে তোমাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরি কেস টেকিং। এর উপরে কোনো কথা নেই। এই গোপন রহস্যগুলো কেউ বলবে না গো, রাগ করেন না প্লিজ, মেনে নেন, এটাই সত্য। আমার যতটুকু ইচ্ছা আছে, শেষ পর্যন্ত যদি এখানে যারা আছেন কোনোদিন ভালো লাগবে, কোনোদিন ভালো লাগবে না, সেটা আমার শুধু কথার উপরে না, আপনাদেরও। আপনাদের কোনো কারণে বাসায় মনোমালিন্য হয়েছে, রোগীর সাথে মনোমালিন্য হয়েছে, ওই দিন ভালো লাগবে না, আবেগের সাথে ক্লাস থেকে বেরিয়ে গেলেন, আর ক্লাস করবে না, শুধু বকে না। একজন মনীষী বলছেন, আমি সেশন ভিত্তিক হোমিওপ্যাথি পড়াই, আমার কাছে কিছু ডাক্তার আসছিল বা আসে যারা 1-2টা সেশন করার পরেই চেম্বার খুলে নিয়ে বসে যায়, আর তাদের জন্য আমার দুর্নাম হয়। এটা উনি যে বলেছেন, উনি একদম বাস্তব সত্য কথা বলেছেন। এত সহজ বিষয় না। আজ আমি অধমের কথা আপনারা সবাই শুনছেন, আপনারা যদি প্রশ্ন করেন আপনি কতটুকু হোমিওপ্যাথি জানেন, আরে ভাই স্পষ্ট ভাষায় বলছি, ওই যে সুই দিয়ে সুতা সেলাই করে যে, ও সাগরের মধ্যে চুবিয়ে যদি উঠানো হয়, যতটুক পানি উঠতো ওর 4 ভাগের 1 ভাগও শিখিনি। ওই যে বলছিলাম প্রথমে, ফুলি স্টপ নেই, বিশালতা অনেক। কিছুদিন আগে উনি ক্লাসে আছেন কিনা জানি না, কৃষি অফিসার কুষ্টিয়ার, আপনি মনে হয় আছেন ক্লাসে। উনি ওনার ছেলের জন্য আমাকে ফোন করেন। উনি নিজেও বলছে, আমার ছেলে গ্রাফাইটিসের, 100% গ্রাফাইটিসের, উনি নিজেও গ্রাফাইটিস খাইয়েছেন। আমি শোনার পরেও দেখি গ্রাফাইটিস 100%, মানে কোনো দিক থেকে বের হওয়ার উপায় নেই। কি মনে হলো ওনাকে আমি বললাম, আমি সালফার 6 দেন, 2 দিন খাওয়াতে স্ক্যাবিস ভালো হয়ে গেছে। যেখানে বড় বড় কুষ্টিয়ার স্কিন বিশেষজ্ঞ উনি দেখিয়েছেন, উনি একজন কৃষি বিশেষ ক্যাডার অফিসার, হেভি দাপট আছেন, এই গ্রুপেও আছেন, উনি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এবার 3rd ইয়ারের স্টুডেন্ট। সালফার 6, উনি যদি আমাকে প্রশ্ন করেন যে কেন দিলেন, কিচ্ছু নেই গো সালফারের, কি বলবো সাতার মাথা বলে, কিছু নেই। কিন্তু আমি দেখেছি, ব্যবহার করেছি,
রেজাল্ট পেয়েছি, এটাকে অস্বীকার করার কিছু নাই, রেজাল্ট হয়ে গেছে। দেখেন যখন আর কাজ হয় না তখন আমরা বলি এটা সাপ্রেশন, কিন্তু যখন হয়ে যায় তখন আর ওটাকে সাপ্রেশন বলি না, তখন বলি যে এটা কিওর। যদি সাপ্রেশন আর কিওর নিয়ে কথা বলেন তাহলে বলবো আমরা প্রত্যেকটা কেসকে সাপ্রেস্ট করি, আর যেগুলো ভালো হয়ে যায় ওই দিক থেকে যদি বলেন তা আমরা সব কেসগুলোকে ভালো করি। এটাই হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিকে শিখতে হলে আপনাকে হোমিওপ্যাথ আধ্যাত্মিক জগতের মানুষ হইতে হবে, আধ্যাত্মিক জগতের মানুষ হইতে হবে, একে সাধনা করে নিতে হবে, সাধক হইতে হবে। যারা জিন ভূত নিয়ে কাজ করে তারা যেমন সাধক হয়, ঠিক ওই রকম সাধক হইতে হবে। ওই সাধকরা বলে দিতে পারে আপনার চেহারা দেখে। কিছুদিন আগে এরকম ঘটনা আমার সাথে ঘটেছিল চট্টগ্রামে। সাধক হইতে হবে, সাধনা করে নিতে হবে, সাধনা করে নিতে হবে। তাই ডাক্তার হাসান মির্জা স্যারের বইয়ের একটা কথা বলছি, ম্যাটেরিয়া মেডিকাকে ওই পেপার পত্রিকার মতো পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। এখন আমি যদি ওইভাবে পড়াইতে লাগি, একটা মেডিসিন 8 দিন 10 দিন পড়তে হবে, কিন্তু আপনাদের এখানে যারা ভর্তি হয়েছেন সবারই একটা আকাঙ্ক্ষা আছে, যদি অস্বীকারও করেন তারপরেও মেনে নিতে হবে আপনাদেরকে যে ডাক্তার সাদ আমাদেরকে এমন কিছু বলবে যেটা আজকে পড়ে কালকে চেম্বারে কাজে লাগাইতে পারবো। যারা এইরকম মন মানসিকতা নিয়ে ভর্তি হয়েছেন, আল্লাহর রস্তে দুহাত জোর করে বলছি বেরিয়ে যাবেন, এরকম কিছু দেবো না। হালাল জিনিস বলবো, এই হালালের মধ্যেই ওই ধরনের টিপস আছে যা কাজে পাবেনি। আবারও যারা এই 600 টাকার বিনিময়ে কাল থেকে 6000 টাকা ইনকাম করার নেশায় আছেন তাদেরকেও বলছি দোয়াও চাই মাপও চাই, গালি দিয়ে হলেও জানগা। স্পষ্ট কথা বলছি, কারণ আমি ডাক্তার সাদ আজও এই 13 বছরে আজও দিনে 6000 টাকা ইনকাম করতে পারি না, হয় না। পিওর জিনিস আলোচনা করব, পিওর জিনিস, এবং আপনাদের প্রত্যেকের প্রত্যাশা হয়তো আমি পূরণ করতে পারবো না, কিন্তু তারপরেও পূরণ করব, চেষ্টা করব। তাহলে কথা হলো হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। ম্যাটেরিয়া মেডিকাকে আমি আমার কথা বললাম, এখানে রোগের শুরু আছে, এখানে রোগের কজেশন আছে, এখানে রোগের গতি আছে, এখানে রোগীর শেষ আছে, এখানে রোগীর স্বভাব আছে, এখানে রোগীর অভ্যাস আছে, এখানে রোগীর রাগ আছে, ঘুম আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, সব মিলিয়ে এক একটা মেডিসিন এক একটা মানুষের সম্পূর্ণ প্রতিচ্ছবি, ট্যাটু কার্টুন। তাই আমরা সহজ ভাষায় বলি, আমরা রোগের নামে নয় রোগীর নামেই হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করি। কিন্তু আধুনিক এই সময়ে এই জিনিসটা এভাবে বলা যাবে না। আমরা রোগের নামে নয় সত্য, কিন্তু রোগীর কি হয়েছে সেটা বুঝে রোগীকে সেই অনুযায়ী চিকিৎসা করি। ফলে যার নাই কোনো গতি শেখায় হোমিওপ্যাথি। আমরা ওই মার্কা ডাক্তার না, রাগ করছেন আমার কথায়? আমাদেরকে এমন সব লক্ষণগুলোর দিকে তাকাইতে হবে, ভাবতে হবে, দেখতে হবে, এমন গভীরতা গুলোকে দেখতে হবে, বুঝতে হবে, যে গভীরতা গুলো, যে গভীর সিমটমস গুলো, যে ইউনিক সিমটমস গুলো পার্থক্য গড়ে দিতে পারে ম্যান টু ম্যান। যেটাই ম্যাটেরিয়া মেডিকা, যেটাই ম্যাটেরিয়া মেডিকা। এখন বলবেন তাহলে রেপার্টরির দেখার কাজ কি? আমি স্পষ্ট করে বলছি, রেপার্টরি পথ দেখায়, রেপার্টরি সিদ্ধান্ত নেয় না। আমি যতটুকু রেপার্টরি বুঝি আমি স্পষ্ট করে বলছি, সবাইকেই রেপার্টরি বুঝতে হবে। ডাক্তার হাসান মির্জা রেপার্টরি দেখেছে, ডাক্তার বর্মন এখনো জীবন্ত বেঁচে আছে, যিনি আমার প্রয়াত ওস্তাদ, দেখেন, এখনো দেখেন যে তোতা পাখির মতো সব বলতে পারে, উনি এখনো দেখেন। আমি এলএম চৌধুরীর স্টুডেন্ট, দেখেন কিছুদিন আগে 7ম বংশধর হেরিং এর যাদেরকে বলা হয় তাদের আন্ডারে 2 বছরের ম্যাটেরিয়া মেডিকাল কোর্স কমপ্লিট করেছি, তারা পর্যন্ত দেখেন। বাংলাদেশের যত সুনাম ধন্য ডাক্তার দেখবেন যাদের শুরুটা, যারা এখন রেপার্টরি ম্যাটেরিয়া মেডিকাল তোতা পাখি হয়েছে, তারা সবাই জীবনের শুরুতে রেপার্টরি দেখতেন। যে যত ভালো ম্যাটেরিয়া মেডিকা বুঝবেন সে তত রেপার্টরি ভালো বুঝবেন। অনেকে প্রশ্ন করেন রেপার্টরির ব্যাখ্যাগুলো কোথায় পাবো? রেপার্টরির ব্যাখ্যাই তো বাবা ম্যাটেরিয়া মেডিকা গো। কি বলছি? রেপার্টরি পথ দেখায়। ধরেন আমি আপনাদের কারো বাড়ি যাব, দুঃখের বিষয় কারো বাড়ি যায় না, কারো বাড়ি যায় না, ধরেন যাবো, আপনাদের সবার বাড়ি যাবো, একদিন আপনাদের চেম্বারে যাবো। আল্লাহ অতটুকু শক্তি দিয়েছে, কে কি করছেন সেটুকু খবর রাখতে পারবো। যাব, কিভাবে যাব? এই পথটা তো আপনার কাছ থেকে দেখে নেবো নাকি?
এই ডানে দিয়ে বামে, বামে দিয়ে সামনে, ওই উঁচা থেকে নিচে নামতে হবে, নেমে আবার পেছন দিকে এসে পেছন দিকে আর একটা গলি আছে, ওই গলি দিয়ে অমুক জায়গায় দিয়ে অমুক জায়গায় যাইতে হবে বলে দিলেন। রুগীদের ক্ষেত্রেও এরকম প্যাচ লাগায়। যেমন এই যে এই পথটা যেটা উপমা দিলাম, সহজ কোনটা? তো ঠিক আছে, তুমি ওপর থেকে গিয়ে সোজা নিচে যেটা আছে ওখানে ঢুকবে, এটা সহজ। আর যদি তুমি তলা দিয়ে যাও, এইভাবে তোমাকে ঘুরতে হবে। তো আমরা কেস টেকিং করার পরে ওটাকে যখন চোখ বোলাই, তখন ওই রকম কিছু একটা বেরিয়ে আসে পথ, আমরা যেটা রেপার্টরি করব। আমার কথা বুঝতে পারছেন তো? যেমন এক্সাম্পল দিই, আমি যেমন আগামীকালকে ঢাকা যাব, আমার গাড়ি কটায়? রাত 12টায়। রাত 12টায় আমি রওনা হব। সাধারণত সিরাজগঞ্জ পার হওয়ার পরে, ওই ব্রিজটা পার হওয়ার পরেই, যমুনা ব্রিজ পার হওয়ার পরে জ্যামের আখড়াখানা হয় এখন, মানে ওই জায়গাগুলো ফাঁকা, কুয়াশাতে একটা গাড়ি আর একটা গাড়ির সঙ্গে মনে করেন কোলাকুলি করে আর কি, সোজা কথা। কেউ আইল্যান্ডের উপরে, কেউ তলায়, এভাবে কোলাকুলি করে। তো তখন রাস্তায় জ্যাম বাঁধে। টাঙ্গাইলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, টাঙ্গাইল সদর থানার সামনে দিয়েও একটা আছে, পেছন দিয়েও একটা আছে, মানে ভ্যান চলতে ওগুলা রাস্তা দিয়ে কষ্ট, কিন্তু বাসওয়ালা চিনে রাখছে ওইটা দিয়ে ঠিক 6:30টার মধ্যে যেভাবেই হোক ওরা ঢাকা পৌঁছায়। মেন রাস্তাও আছে, গুগল কিন্তু ওইগুলো কভার করে। গুগল মেন রাস্তায় সবসময় দেখায়, কিন্তু জ্যাম। ঠিক আমরা রেপার্টরি এরকম পথ খুঁজে নেব যে ওই চিকন রাস্তা দিয়েও কি করে একটা রুগীর লক্ষ্যে পৌঁছানো যায়। কিন্তু পৌঁছানোর পরে যে সিদ্ধান্তটা দেবে যে এটাই ইয়েস, এটাই আমার নির্দিষ্ট ডেস্টিনেশন, সেটা আমাদেরকে ম্যাটেরিয়া মেডিকা দিবে। এর উপরে কোনো কথা নেই বাবা। ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরির এতটুকুই তথ্য, যে মাস্টার যেভাবেই বলুক না কেন। যদি বলেন গুরুত্ব কি, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ধরেন এখানে অনেকে এমনও আছেন প্রত্যাশাপূর্ণ, আমার সঙ্গে কথা হয়েছে অনেকেরই, যে এভাবে এক্সপ্লেন করতে চেয়েছেন যে আমরা আপনার আন্ডারে, আপনি যতদিন পড়াবেন পড়তে রাজি, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা কেসে কখনো বাধাগ্রস্ত হলে আপনার কাছে একটু জানতে চাই। নিশ্চয় এরকম অনেকের আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমি এটাকে একদম ডিনাই করে দিয়েছি, সম্ভবই না। আমি একটা ক্যান্সার কেস নিয়ে ভাবছি, আপনি ফোন করলেন, জীবনেও ফোন ধরবো না। এখানে অনেকে আমার আত্মার আত্মা আছেন, ম্যাক্সিমাম সবাই আপনার আত্মা, কিন্তু আরো স্পেশাল অনেকেই আছেন, নাম বলছি না তাদের বাড়ির খাবার আমার অব্দি আসে, তারা গিফট আমাকে পাঠায়, আমি না চাইলেও আমার ঠিকানায় পাঠায় দেয়। এরকম বহুত জন আছেন। এমনও এখানে আছেন মাসে একবার হলে আমার চেহারা দেখতে আসেন, এই গ্রুপেই আছেন। সবাই আপনারা আমার ভালোবাসার মানুষ, কিন্তু পারবো না। তাহলে এই যে আমি আপনাদেরকে সময় দিতে পারলাম না, রাগ হবে একটু? না, রাগ করার কোনো দরকার নেই। আমি নেই, রেপার্টরি আছে আপনার কাছে গো। খোলেন, রুগীকে বলেন তুমি কালকে বিকালে আসো, আমি তোমার কেসটা ভেবে রাখি। ও রুগী আপনার জন্য হাত তুলে দোয়া করবে, বলবে বাহ, এত ডাক্তার দেখিয়েছি, গেলে 2 মিনিটে ওষুধ লিখে ছেড়ে দেয়। এই বেটা ডাক্তার বলছে কি কালকে বিকাল বেলা আসিও, তোমার কেসটা আমি ভেবে রাখছি। ও রুগীর দোয়ার ঠেলায় রুগী অর্ধেক ভালো হয়ে যাবে। আপনি একটু জ্বালা পানির মধ্যে 1 ফোঁটা ওষুধ দিবেন, বাস, খায় দেয়, কেস সলভ। বিশ্বাস করেন, ওই কেসটা ঘাঁটতে গিয়ে আপনি যতটুকু ম্যাটেরিয়া মেডিকা এবং মেডিসিন সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, আমি ডাক্তার সাদ আপনাকে যদি 3 বেলা বসায়া পড়াই, তাও ওটা আপনি অর্জন করতে পারবেন না। বলবেন আপনি এই কাজ করেছেন, আমিও করেছি গো, আমিও করেছি, এখনো করছি। তাহলে কথা ছিল কি, রেপার্টরি পথ দেখায়, সিদ্ধান্ত নেয় না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, সেটা ঠিক করে একমাত্র ম্যাটেরিয়া মেডিকা। রেপার্টরিকে কখনো অন্ধের মতো মুখস্থ করা যাবে না। মাথা উপরে থাকে, ঠ্যাং নিচের দিকে থাকে, হাত 2 পারে থাকে, এই বুকের মধ্যে লিভার, ফুসফুস, নাড়ি ভুড়ি যা আছে সব থাকে, তার নিচে গেলে জেনিটাল অর্গান, নিচে যা। রেপার্টরি এভাবেই সাজানো আছে, এর জন্য 2 চিল্লা 3 চিল্লাও মারার দরকার নেই। এরপরে রেপার্টরির মধ্যে ঢুকলেই রোগের বিভিন্ন সিমটমস এর বিভিন্ন ধরন আছে, মডালিটি যেগুলাকে বলি, গরমে খারাপ হচ্ছে, ঠান্ডায় খারাপ হচ্ছে, চুপ করে থাকলে ভাল লাগলে, নড়লে ভাল লাগতেছে, অল্টারনেটিভ সিমটমস গুলো আছে। সব থেকে গুরুত্বপূর্ণ, রেপার্টরির মধ্যে যখন রেপার্টরি খুলবেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল্টারনেটিভ সিমটমস। এই অল্টারনেটিভ সিমটমস গুলোকে বারবার দেখবেন। এগুলো রুব্রিক্স এর আন্ডারে ওষুধের সংখ্যা সব থেকে কম। মরহুম ডাক্তার আলাউদ্দিন স্যারের হোমিওপ্যাথি কনসেপশন বলে একটা বই আছে, একটা না 2টো বই আছে। আমি ওনার সরাসরি ছাত্র। আল্লাহ স্যারকে আমি দোয়া করি, উনি একটু অন্য ধরনের অ্যাথলেটিক্স টাইপের ছিলেন, তারপরেও উনি যা দিয়ে গেছেন, অন্তত আমাকে দিয়ে গেছেন, আমি তার ছাত্র হিসেবে দোয়া করছি আল্লাহ যেন এই দেওয়াটুকুর বিনিময়ে ওনাকে জান্নাত দেয়। উনি স্পষ্ট ভাষায় বলছে যে দেখো, জেনারেল রুব্রিক্স নিয়ে মাথা ঘামাইলেই সাগরের মধ্যে ডুব মারা লাগবে, বুঝলেন? জেনারেল রুব্রিক্স অবশ্যই দরকার। জেনারেল রুব্রিক্স মানে যেটা মেন রুব্রিক্স, শুরুটা যেটা জেনারেল রুব্রিক্স অবশ্যই দরকার, ওটা ছাড়া মেন রুব্রিক্সে ঢোকা যায় না।
মানে সাবরুব্রিক্সে ঢোকা যায় না, কিন্তু তুমি যদি জেনারেল রুব্রিক্স নিয়ে মাথা ঘামাও তুমি সাগরে ডুব দেবে। তোমাকে কি খুঁজে বের করতে হবে? তার সাব রুব্রিক্স গুলো, এমন রুব্রিক্স গুলো দেখতে হবে যেখানে ঔষধের সংখ্যা খুব কম এবং ওখানেই রুগী আছে। বুঝেন কথাটা? জানেন সত্য কথা কি, এই কথাগুলা স্যার যখন বলছে তখন কামেত লাগেনি, লিখে রাখছিলাম, ওগুলো এখন কাজে লাগে। তখন খালি বলতাম বলবেন অমুক রোগে তমুক ওষুধ দেবো, কাজ হবে, এরকম আমারও মনে হতো। কিন্তু এখন মনে হয় স্যার যদি এখন বেঁচে থাকতো আমার দাপট দেখে কেটা, নিঃশ্বাস ফেলাইতে দিতাম না এক একটা হোমিওপ্যাথি ডাক্তারকে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, তারা আমাকে একা করে চলে গেছে, তারা নেই আমার কাছে। এগুলো আমাদেরকে জানতে হবে। এই যে সূক্ষ্ম পার্থক্য গুলো, মডালিটি এবং অল্টারনেটিভ যে সিমটমস গুলো, এর পার্থক্য গুলোই ম্যাট্রিমেডিকা থেকে জানতে হবে। এবং এই পার্থক্য গুলোই একটা ওষুধ থেকে আর একটা ওষুধকে কম্পারিজন, যেটাকে বলি তুলনামূলক যে আলোচনা বলি, এগুলো করতে আমাদেরকে শেখায়। অনেকে প্রশ্ন করে না যে রেপার্টরিতে তুলনামূলক ভাবে তো কিছু লেখা নেই, ওই অল্টারনেটিভ সিমটমস এবং মডালিটিটাই হলো তুলনামূলক আলোচনা। আমার কথা বুঝতে পারছেন? দেখেন আমাদের কাছে যারা রোগীরা আসে, যেমন মাইগ্রেন নিয়ে, অটোইমিউন ডিজিজ নিয়ে, ইনফার্টিলিটি নিয়ে, স্কিন ডিজিজ নিয়ে, মানসিক রোগ নিয়ে, পিসিওএস এর সমস্যা নিয়ে, মানে গভীর থেকে গভীরত ক্রনিক কেস গুলো আমাদের কাছে আসে এবং তারা আমাদের কাছে মিরাকেল কিছু রেজাল্ট চায়। দেখেন আমাদেরকে রোগীর ভেতরের অবস্থা বুঝতে হবে। আপনাদেরকে সত্য কথা বলি, এখন পর্যন্ত এই 13 বছরে যতগুলো বাচ্চা না হওয়া রোগী দেখেছি বা হতে পারে না সমস্যাকার মেয়ের, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি কেসগুলো ঘেটে দেখেছি, 95% মেয়ের বাচ্চা হয়েছে ন্যাট্টামিও টেনেম দিয়ে। তাই বলে কিন্তু কাল থেকে ব্যবহার করতে লাগিয়ে না যে বাচ্চা না হইলেই ন্যাট্টামিও টেনেম না। কেন? কেনর উত্তরটা খালি ন্যাট্টামিওর পড়া থাকলেই বুঝতে পারবেন যে কেন। যে সকল পুরুষের সমস্যা দেখছি, যে পুরুষের সমস্যা হরমোনাল কিছু প্রবলেমের জন্য কিছু কিছু পুরুষের ক্ষেত্রে মাদার দিতে হয়েছে, না হলে ম্যাক্সিমাম পুরুষের কেস সলভ হয়েছে মেডোরিনাম দিয়ে। ম্যাক্সিমাম পুরুষের কেস সলভ হয়েছে মেডোরিনাম দিয়ে, তাও 1M 10M, এর নিচে ব্যবহার করিনি। ইনফার্টিলিটির ক্ষেত্রে বলছি, স্টেরিলিটির ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম গুলো ন্যাট্টামিও 10M। আরে বাপরে বাপ, 3 মাস 6 মাসের মধ্যে ওগুলো রেজাল্ট। আমি এমনও রোগীকে কি বলবো, বাস্তব কথা বলছি, মেনে নিতে পারবেন না, এমনও রোগীকে এভরি উইক আমি ন্যাট্টামিও 10M দিয়েছি, বাধ্য হয়েছি। কোথায় লিখা আছে না লিখা আছে সেটা না, আমাকে রোগী বাধ্য করছে, রোগী চাচ্ছে আমাকে দাও, মা হয়ে গেছে। দুটো ওষুধ কত বড় কাজ করে ফেলেছে, কত লাখ লাখ টাকা অ্যালোপ্যাথিতে ফুরিয়েছে, কাজ হয়নি। আমি যদি বলি তোমার বাচ্চা হবে, আমাকে 2 লাখ টাকা দাও, দেবে বলেন? তখন আমাকে বলবো ডাক্তার নাও কষায়। ভাই এমনও রুগী ফি সহ, ওষুধ সহ, দোকান ভাড়া, এই ভাড়া, চান্দা মান্দা, এখনকার চান্দাবাজদের সবকিছু ধরে যদি 1500 টাকাও চায়, তাও মনে করেন কোতে আর কোতে। বলেন অবাস্তব কথা বলছি? দিতে চায় না, হয় না। আমার ক্ষেত্রে ওই রকম হয়, আমি আবার যে পারি না কষ্ট করে নিতে, সমস্যা। তো এই হলো ওষুধ। তাহলে এই ন্যাট্টামিওর আর মেডো কত বড় ওষুধ। দেখেন হোমিওপ্যাথিতে আমার কাছে লাস্ট যে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী 3583টা ওষুধ আছে, 3583টা ওষুধ আছে। এর বাইরেও কিন্তু আছে, কিন্তু মানে যদি প্রমাণ দিতে বলেন আছে সেটা 3583টা। বাবা এই সবগুলা ওষুধ আপনি পড়তে পারলে খুবই ভালো। এর মধ্যে থেকে 3583টার মধ্যে থেকে 300টা টার্গেট করেন। এই 300টা সম্পর্কে অ ব ক খ আপনাকে জানতে হবে। যেমন এখানে সেই ছোটতে সরেয়া পড়ছি, সে বলতে বললে অনেকে পারবো না, এবিসিডি পারবো না, মানে একটা দুটা এদিক ওদিক চলে যাবেই, আমারও যাবে, কিন্তু স্ট্রাকচারটা জানি। ঠিক ওই রকম এই 3টা মেডিসিন সম্পর্কে, 300টা মেডিসিন সম্পর্কে ওই স্ট্রাকচার মূলক ধারণাগুলো আমাদেরকে কি করতে হবে? ধারণা রাখতে হবে, ধারণা। আমি প্লিজ আপনাদের 2 পায়ে হাত রেখে বলছি, কোনো ওষুধকে মুখস্থ করবেন না বাবা, প্লিজ। ওষুধকে মুখস্থ না, ওষুধকে চিনতে হবে, ওষুধকে বুঝতে হবে। প্লিজ আবারও বলছি, ওষুধ মুখস্থ করবেন না, ওষুধকে চিনতে হবে, বুঝতে হবে। এই 3000 ওষুধের মধ্যে থেকে 300টা মেডিসিনের 300টা প্রোটেন্সি বা 1000টা প্রোটেন্সি আপনার চেম্বারে থাকলেই মৃত্যু আপনি ট্রিটমেন্ট চালাইতে পারবেন। এই 300 মেডিসিনের মধ্যে থেকে খুব বেশি থেকে বেশি হইলে আপনার কাছে, আমার কাছে যে ধরনের রোগী আসে, এর মধ্যে সারা মাস মিলে, সারা বছর মিলে 100 থেকে 120টা, খুব বেশি হলে 200টা মেডিসিন নাড়াচাড়া হবে। আর বাকি 100, 100, 150 মেডিসিন আপনার বছরে একবার, 2 বছরে একবার, 1 সপ্তাহে একবার এরকম ব্যবহার
হতে পারে, নাও হতে পারে। তাই ওষুধ সম্পর্কে বুঝে রাখবেন, চরিত্রটা বুঝে রাখবেন, কোন জায়গায় কোন রোগে কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার হচ্ছে, প্রয়োজনটা, সেই অনুভূতিগুলো আপনার মধ্যে রাখতে হবে ম্যাটেরিয়া মেডিকা, তাহলেই এনাফ। এই যতটুকু বললাম এটাকে যদি সংক্ষিপ্ত ভাবে বলি তাহলে এক কথায় বলতে পারি ম্যাটেরিয়া মেডিকা ছাড়া হোমিওপ্যাথি অচল। আমার এই কথার সঙ্গে কে কে একমত? যতটুকু এতক্ষণ বকবক করলাম এর মধ্যে এটা আসতেছে, ম্যাটেরিয়া মেডিকা ছাড়া হোমিওপ্যাথি অচল। জি স্যার একমত। একমত সবাই? স্যার জি স্যার। দুই নাম্বার পয়েন্ট। এক নাম্বার যা বললাম, ম্যাটেরিয়া মেডিকা ছাড়া হোমিওপ্যাথি অচল। এটা শুধু বই না, এই ম্যাটেরিয়া মেডিকা শুধু একটা বই না, আমি বলছি আপনারা মানতে পারবেন না, এটা হোমিওপ্যাথির আত্মা। মনে হচ্ছে কথার দ্বারা ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথির আত্মা। অবশ্যই স্যার, অবশ্যই। জি স্যার অবশ্যই। জি স্যার। বুঝে না আসলে বুঝেন, পরে বুঝেন, এই রেকর্ড থাকবে, আমি দেব, আবার শুনেন, বারবার শুনবেন, অনেক কিছু আসবে। যত বেশি ম্যাটেরিয়া মেডিকা আপনি পড়তে পারবেন, জানতে পারবেন, তত নিখুঁত ভাবে প্রেসক্রিপশন করতে পারবেন এবং রোগী সারাইতে পারবেন। একমত এতটুকুর কথাই? জি স্যার একমত আছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে ম্যাটেরিয়া মেডিকা জানতে হবে। এবার রেপার্টরি নিয়ে বলেছি, আবারও বলছি, সংক্ষিপ্ত ভাবে বলছি। রেপার্টরি একটা ডিকশনারি, একটা ইন্ডেক্স, যেখানে একটা রোগীর লক্ষণগুলো সাজানো আছে, যেটা একটা পথ আমাদেরকে দেখায়, সিদ্ধান্ত আমাদের ম্যাটেরিয়া মেডিকা। সহজ ভাবে বললে রোগী যা বলে রেপার্টরি আমাদেরকে তা বলে দেয়। কি বলে দেয়? রোগী বলছে আমার পিসিওএস এর প্রবলেম, রেপার্টরি আমাকে দেখিয়ে দিচ্ছে পিসিওএস এর জন্য এই 150 খানা ওষুধ আমি ভাবতে পারি। রেপার্টরি কি না? রেপার্টরি ঔষধ নির্ণয় করে না, সফটওয়্যার ঔষধ নির্ণয় করে না। ঔষধ কি কি আছে খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে সাহায্য করে। আমাকে অনেকেই সফটওয়্যার মার্কা ডাক্তার বলেন, তাদের জন্য বলছি, আমার সফটওয়্যারের কোনো ক্ষমতা নাই একটা রোগীর জন্য একটা সঠিক ঔষধ সিলেক্ট করে দেওয়া। যারা বুঝে না তারাই খালি আমার গাল দেয়, আর যারা বোঝে তারা বলে যে বেটা সফটওয়্যার ব্যবহার করে কিসের জন্য, বন্ধ করানোর দরকার হবে বেটা, এরকম আছে। তাহলে রেপার্টরি কি? ঔষধ নির্ণয় করে না, সফটওয়্যার ওষুধ নির্ণয় করে দেয় না, কিন্তু দ্রুত সময়ের মধ্যে আধুনিক উপায়ে কিছু ওষুধ দেখে দিতে সাহায্য করে। রেপার্টরি চিকিৎসা করে না, রেপার্টরি শুধুমাত্র পথ দেখায় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সব সময় ম্যাটেরিয়া মেডিকা। একমত এই কথাগুলোর সঙ্গে? জি স্যার। জি স্যার একমত। জি স্যার। বাবা রেপার্টরি আরো একটা কাজ করে, রেপার্টরি আন্দাজে চিকিৎসা করা থেকে বেরিয়ে আসতে আমাদেরকে সাহায্য করে। রেপার্টরি আন্দাজে চিকিৎসা করার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। যেগুলো বিরল কেস, যেগুলো জটিল কেস, সেই কেসগুলোর যেগুলো ব্লক হয়ে যায় রাস্তার মধ্যে, সেই রাস্তার ব্র্যাকেট গুলো সরিয়ে নিখুঁত ওষুধ খুঁজে বের করতে সাহায্য করে। ইন্ডিভিজুয়ালেশন যেটাকে বলা হয়, ভিজুয়ালেশন, ব্যক্তি কেন্দ্রিক চিকিৎসা করতে রেপার্টরি আমাদেরকে সাহায্য করে। এবং আমরা যে ম্যাটেরিয়া মেডিকা পড়ি, সেই ম্যাটেরিয়া মেডিকা পড়াকে অর্থবহ করার জন্য রেপার্টরি আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। যখন আমরা এটা পড়বো তখন ম্যাটেরিয়া মেডিকা আর এলোমেলো ভাবে পড়তে পারবো না, নির্দিষ্ট ওষুধের উপরে ফোকাস করতে পারবো না, তুলনামূলক ডিফারেন্সিয়েশন গুলো আমাদের জন্য করা সহজ হবে। এখান থেকে আমি বলতে পারি এই কয়েকটা পয়েন্ট থেকে রেপার্টরি এবং ম্যাটেরিয়া মেডিকা একে অপরের পরিপূরক। বুঝতে পারলেন? শেষ করার আগে সংক্ষিপ্তভাবে আরেকটা জিনিস বলছি। জি বুঝতে পারছি। ম্যাটেরিয়া মেডিকা এবং রেপার্টরি কি, কিভাবে কি হবে আমি এতক্ষণ বলে শেষ করলাম। একজন হোমিওপ্যাথি ডাক্তার কি, মানে যারা এখানে ছাত্র আছেন তারাও তো শেষ করে ডাক্তার হবেন, আমি শেষ করেছি, অনেকেই শেষ করেছেন, শুরু করতে চাচ্ছেন। আমাদের সবারই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ হিসাবে সুনাম ছড়াবো। বলেন এটা কার কার ইচ্ছা? আপনার সমাজে আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ হিসাবে সুনাম ছড়াতে চান? কার কার ইচ্ছা? বলেন, হাত তোলেন। আমার ইচ্ছা আছে। আমি দোয়া করি আল্লাহ যেন সবাই, আল্লাহ আমাদেরকে কবুল করে। বলেন আমিন। আমিন। সবার ইচ্ছা। আমিন আমিন। ঠিক আছে, হোমিওপ্যাথ হিসেবে সুনাম ছড়ানোর জন্য এটা সবার ইচ্ছা। এখন কথা হলো এই সুনামটা ছড়াইতে হলে কোন বিষয়গুলোর প্রতি আমাদেরকে
যত্ন রেখে সামনে চলতে হবে। বললে মেনে নেবেন? ইনশাআল্লাহ। বাবা, জি, ইনশাআল্লাহ। প্রথম কথা, সঠিক কাগজপত্র থাকতে হবে। সঠিক কাগজপত্র মানে আপনার অন্তত আপনার ডাক্তারি রেজিস্ট্রেশনটা থাকতে হবে। এখন ড্রাগ লাইসেন্স, ওষুধ যখন রাখবেন অবশ্যই আপনার ড্রাগ লাইসেন্স লাগবে, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমি স্পষ্ট ভাষায় বলছি, ড্রাগ লাইসেন্স করতে 2750 টাকা বা 3000 টাকার মতন লাগে। কিন্তু আমার কাছে লাস্ট যে টাকা চাইছে সেটা হলো 35,000 টাকা, যেটা আমাকে দিলে আমি পারবো না, সম্ভব না। তাই আপনাদের যদি কারো কোনো ক্ষমতা থাকে তো এখানে যাদের নাই তাদেরকে হেল্প করবেন, বা এরকম কোনো ওয়ে থাকলে লিগ্যাল উপায়ে, কারণ আমরা লিগ্যাল পথে হাঁটতেছি আজকে থেকে, কিন্তু হারাম খাবো না, হারাম দেবো না, ঘুষ খাবো না। এখানে অনেক প্রশাসনের লোক আছেন আমি জানি, 1 টাকাও ঘুষ খাবেন না, কারণ হ্যানিম্যান প্রথম কথা বলছে যে বিশুদ্ধ সে যেন আমার বক্সে হাত না দেয় ওষুধের, মিথ্যা কথা যে বলবে সে যেন আমার বক্সে হাত না দেয়, আর যে ঘুষ করছে কখনো সত্যবাদী হইতে পারে না। আপনি সারা জীবন তপস্যা করবেন, আপনি আপনার ক্ষমতা দিয়ে বহুত কিছু দেখাইতে পারবেন, কিন্তু আপনি হোমিওপ্যাথ হইতে পারবেন না, পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি পারবেন না। তাই প্রথম কথা হলো লিগ্যাল কাগজপত্র থাকতে হবে। আমি জানি অনেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়তেছেন, প্র্যাকটিস করতেছেন, খুব সাবধানে প্র্যাকটিস করবেন, বা যাদের অন্তত ডাক্তারি রেজিস্ট্রেশন আছে এরকম একজন ডাক্তারের সাথে সম্পর্ক রাখবেন, রেখে নিজের প্র্যাকটিস ডেভেলপ করানোর চেষ্টা করবেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার পয়েন্ট যেটা, রুগীকে কখনোই রুগী হিসাবে দেখবেন না, মানুষ হিসাবে দেখবেন। খুব মন দিয়ে শুনেন এই কথাগুলা, নিজের জীবনের, মানে আমার স্যার আমাকে এখন এগুলা ইয়া দিছে, মানে কি বলবো, ওই যে পীর সাহেবেরা যেমন আমল দেয়, এগুলা আমল দিছে, আমার আমলের কথা বলতেছি আর কি। মানুষ হিসাবে দেখা শিখতে হবে। রুগীর শুধু কেসটাই আমার লাভ এটা না, রুগীর আশা, রুগীর ইচ্ছা, রুগীর আকাঙ্ক্ষা, রুগীর কথা, চিকিৎসার অবস্থা, এগুলা সব দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমার স্যার বলতেছিল যে ডাক্তার, খুব মন দিয়ে শুনেন, যে ডাক্তার রুগীর কথা মন দিয়ে শোনে সমাজ তাকে মনে রাখে। যেমন আমি আলাউদ্দিন স্যারকে আজও মনে রেখেছি, আপনি যা জানেন না, বুঝেন, আপনি যা জানেন না তা স্বীকার করার সৎ সাহস আপনার মধ্যে রাখতে হবে। এটা হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে প্রচন্ড অভাব। আপনি যা জানেন না তা স্বীকার করার মতো সৎ সাহস রাখতে হবে। দেখেন বাবা, সব কেস আপনার জন্য না। আমি একটা সত্য কথা বলি, যেমন আমি কোনো সেক্সুয়াল রোগী দেখি না, স্পষ্ট কথাই বলি, যে সেক্সুয়াল রোগী আমাকে নক করে যে আমার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, আমি স্পষ্ট ভাষায় বলি আমি এই কেস দেখি না। কিন্তু যত ল্যাবড়া ছ্যাবড়া ক্যান্সারের কেস আছে আপনি নিয়ে আসেন, আপনি যা প্রশ্ন করবেন ও আগা মোড়া আমি সব বের করে দেবো। আপনি যত ক্রিটিক্যাল কিডনি রোগী নিয়ে আসেন আমিও আগা মোড়া দেখে দিতে পারবো। আপনি যত ক্রনিক ডায়াবেটিসের রোগী নিয়ে আসেন ও আগামাতা আমি বের করতে পারবো। কিন্তু আপনি আমার কাছে একটা জ্বরের রোগী নিয়ে আসেন, আমার মাথা নষ্ট হয়ে যাবে। রোগী হইলো ও বেলেডোনা 3x দিল আর জ্বর এমনি পালাবে। আচ্ছা কমলো না, জ্বরের 2টো মেডিসিন, একটা হলো পাইরোজিনাম আর একটা হলো ব্যাপটিসিয়া, জ্বরে আব্বা আব্বা করতে পালাবে। আর একটু দীর্ঘদিনের হয়ে গেছে, একটু তাল বাহানা করতেছে, কোনো কথা না, ইউপেট্রিনাম পারপেটাম দিনে 3 বার, ও জ্বর আব্বা আব্বা করতে করতে এলাকা ছাড়বে। সহজ জিনিসটা, এর জন্য আমাকে স্টেকিং করতে হয় না, এই আমার জানা। মানে এগুলা আমার তোতা পাখির মতো আমার ওস্তাদ শিখাইতেছে, এভাবেই জ্বর পালাচ্ছে। যেখানে অ্যালোপ্যাথিতে 70 টাকা, 75 টাকা, 35 টাকা দামের অ্যান্টিবায়োটিক খেয়ে কাম হয় না, তাহলে এগুলো আমরা পারি। তো কথা হলো, যেটা আপনি জানেন না সেটা স্বীকার করতে হবে, প্রয়োজনে রেফার করবেন। যে জানে কোন রোগীকে অযথা আশ্বাস দিবেন না। এটাই হলো আমাদের হোমিওপ্যাথির আজ যে একেবারে তলায় পড়ে আছে। মানুষ যে ছিচি করে বলেন, এখানে একজন ব্যক্তি বলেন দেখি যে খুব সহজে আনন্দের সঙ্গে প্রফুল্লতার সঙ্গে আপনার পরিচয় দিতে পারেন আপনি একজন হোমিওপ্যাথ। পারেন না, বড্ড সত্য কথা বলি বাবা, রাগ করেন না। গত পরশু দিন আমি রাজশাহীতে যে সাফিনা পার্ক, হয়তো নাম শুনেছেন অনেকেই, অনলাইনে দেখবেন, ওই পার্কের সামনে আমি খামার বাড়ি তৈরি করতেছি। মানে হোমিওপ্যাথি করে আমার জন্য এখন চলা খুব কষ্টকর, মানে হালাল ভাবে চলতে হোমিওপ্যাথি খুব কষ্টকর। এটা আলাউদ্দিন স্যার বলছিল যে তুমি যদি হারাম কাজ করো তোমার গাড়ি বাড়ি সব হবে আর সাথে জেলও হবে, আর তুমি যদি কষ্ট করে সঠিকভাবে চলো তো প্রতিদিন ডাল ভাত খাইতে পারবা, তো কিন্তু তোমার চলতে কষ্ট হবে। এটা আলাউদ্দিন স্যার আমাকে বলছিল। তো বাবার আল্লাহ যথেষ্ট দিছে, কিন্তু হোমিওপ্যাথি পড়ার জন্য বাবা এখনো মেনে নিতে পারেনি আমাকে, স্পষ্ট ভাষায় বলছি। আর আমিও চাই না, কারণ হোমিওপ্যাথিটা এখন আমার রক্তে চলে। আমি কিছুদিন আগে বলছিলাম আমি হোমিওপ্যাথি ছেড়ে দিব, মানে এই যে তথাকথিত যে হোমিওপ্যাথি, এগুলো আমি ছেড়ে দিছি এখন।
আমি এখন একজন হোমিওপ্যাথ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। এমনও দিন যাবে আমি সারাদিনে 4টা-5টার বেশি আর রুগী দেখবো না এখন। কিন্তু আপনারা অনেকেই আমাকে চিনেন, জানেন আমি দিনে 150-200 রুগী দেখছি। আমাকে নিয়ে যা আপনাদের চেম্বারে আপনারা দেখাইছেন। আমার বাংলাদেশে প্রায় 8টা-9টা চেম্বার ছিল, এখন মাত্র 2টা। মিরপুর চেম্বারে আমি একদিন 50 জন, 60 জন, 70 জন, আমার মনে আছে মানিক সাহেব এখানে আছে, আমি 98 জন রুগী দেখছি একদিনে। সেই চেম্বারে রুগীর সংখ্যা এখন কমাইছে মাত্র 10 জন। আর দেখি না। রাজশাহী চেম্বারে সারাদিন রুগী দেখি 5টা থেকে 7টা, আর দেখি না। কিন্তু এখন টার্গেট হলো যে কটা বেটা আসবে ও কটা বেটাকে ভালো দিতে হবে। তো খুব কষ্ট। এই জন্য এর পাশাপাশি আমি খামার বাড়ি তৈরি করতেছি, যেখানে আমার গরু ছাগল থাকবে, যেখানে প্রাকৃতিক জিনিসগুলো আমি উৎপাদন করে নিজেও খাবো, আমার যারা সহকারী থাকবে তাদেরকেও একটু হাতে দেবো। তো আমি ওই কাজ সেরে গত পরশুদিন যাচ্ছিলাম। রাস্তার মধ্যে এখন নির্বাচনের কারণে সেনাবাহিনী পুলিশ মিলে মনে করেন সেই ওই যে ছোটতে যে চোর পুলিশ খেলতাম ওরকম রাস্তায় খেলতেছে। তো আমার একটা ছোটখাটো মোটরসাইকেল আছে, আমার সামনে আবার ডাক্তারের একটা লোগো লাগানো আছে। আমার থামাইলো, আমি থামলাম। ওদের আবার বুকে নাম টাম কিছু লেখা দেখলাম না। তো এখানেও মনে হয় সেনাবাহিনীর কয়েকজন আছেন, ভুল হইলে আবার বলেন বা কোনো সমস্যা হইলে বলেন। তো লোগো টোগো লাগানো নাই, থামাইলো। থামানোর পরে কাগজ বের করেন। তো আমি কাগজ দেখালাম, হুন্ডারের কাগজ সব 10 বছর করে করা আছে। দেখার পরে ও বেটা কাগজ বুঝে নেই। উনি আমাকে বলতেছে আপনি কি করেন? তো আমি ডাক্তার। কি ডাক্তার? হোমিওপ্যাথি ডাক্তার। উনি এমন ভাবে একটা রিয়াক্ট, হোমিওপ্যাথির আবার ডাক্তার হয়? এই মোটরসাইকেলের সামনে কেন এটা লাগিয়েছেন ডাক্তারের লোগো? আপনাদেরকে কে ডাক্তার বলে? এটা খুলে ফেলবেন। হলো এখন মনে করেন ও দাপট সেনাবাহিনীর লোক, কথা কইলে তো আমার চাচা একটা আছে, তো এসব কথা কই না, মানে অপছন্দ করি। এরা মানুষ থেকে অমানুষ রূপী হয়ে যায়, সবাই না কিন্তু। কারণ অনেক সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা এসে সিনিয়র অফিসারদের নামে আমাকে কমপ্লেন করে, এরকম বহুত আছে। অনেক মেজর এসে জেনারেল সম্পর্কে আমাকে কমপ্লেন করে। আমি তখন একজন মেজরের কথা বললাম। আগের দিন ওই মেজরের পরিবারকে আমি দেখে আসছি মিরপুর। আমি ওনাকে চিনেন? উনি আজ 4 বছর থেকে আমার চিকিৎসা করে। শুধু উনি না, ক্যান্টনমেন্টের হাজারো সার্জেন্ট থেকে নিয়ে, সৈনিক থেকে নিয়ে এরা আমাকে চিকিৎসা করে। আপনি কেন আমাকে এভাবে করলেন? আপনি রাস্তায় দাঁড়িয়েছেন আমাকে ইনসাল্ট করার জন্য? আপনার নাম থাকলে আমি জায়গা মতো আপনাকে কমপ্লেন করতাম। এই কথা বলার পরে ওখান থেকে সরে গেল। দেখেন কতটা আমাদেরকে নেগলেক্ট করে, কেন? আমাদের কারণে বাবা। পরে ও বেটা কাগজ দেখতে জানে না, উনি সার্জেন্টের কাছে নিয়ে যায়, বলে স্যার দেখেন তো কাগজগুলা ঠিক আছে। খুব কষ্ট পাইছি, ওনার ওপরে না নিজের ওপরে। আমি এমন একটা প্যাথি নিয়ে কাজ করি, আমার কাউন্সিল আছে, সে আমাকে ডাক্তার উপাধি দিছে, কিন্তু আমি ডাক্তার বলার কারণে একটা সরকারি কর্মকর্তা আমাকে ইনসাল্ট করলো। খুব কষ্ট পাইছি, খুব মনে খুব কষ্ট পাইছি, মানে ন্যাকটামিউর প্লাস প্লাস ভুলতে পারি না। ওই আকাঙ্ক্ষা থেকে আমি হোমিওপ্যাথি করতেছি। কত এমপি আমার কাছে চিকিৎসা নেয়, এই হবু অনেক এমপি চিকিৎসা নিচ্ছে, সচিবালয়ে কয়েকজন সচিব চিকিৎসা নিচ্ছে, কিন্তু তারা ইনসাল্ট করতেছে। সাহস পালো কোথা থেকে? কিছু আমাদের কারণে, কিছু ওর না জানার কারণে, দুটোই দায়ী। তাই আমাদেরকে জানতে, ও না জানুক গা, তখন আমরা বলতে পারবো তুমি জানো না বিধায় আমাকে ইনসাল্ট করছো। আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে আমাদেরকে সত্য কথা বলা শিখতে হবে, স্বীকার করতে হবে। আচ্ছা, রুগীকে বলতে হবে দেখি বুঝেনি, দেখি বুঝেনি। যেমন আমাকে অনেক রুগী বলে আপনি এ রোগ সারতে পারবেন? আমি রুগীকে আগায় বলি দেখি তোমার কাগজপত্রগুলো বলো, তোমার বিস্তারিত বলো, আমি আগে বুঝে নিই। যেমন ঢাকা ডাক্তার ফারহানা ম্যাডাম, উনি ডেল্টা হসপিটালে আছেন। ওনার ভিটিলিগোর জন্য আমাদের ক্লাসের আগে উনি আমার সঙ্গে কথা বললো। তো করোনার টিকা দেওয়ার পর থেকে এটা হয়েছে, উনি অনেক চেষ্টা করতেছে, যাচ্ছে না। তো আমি ওনার সঙ্গে কথা বললাম। আমি ম্যাডামকে ডাইরেক্ট বললাম যে ম্যাডাম আপনি যে স্ক্রিনের পরীক্ষাগুলো করেছেন ওগুলো পাঠান, আর আমি তো বিস্তারিত শুনলাম, আমি দেখি একটু বুঝে নিই, তারপর আপনাকে আমি জানাবো। এগুলা হলো স্বীকার করার সাহস। এতে আপনি ডিমোশনের দিকে যাবেন না, আপনি ইমপ্রুভের দিকে যাবেন। এতে আপনার সুনাম কমবে না, আমি ডাক্তার সাদ বলছি, আপনার সুনাম বাড়বে, সুনাম বাড়বে। 3 নাম্বার পয়েন্ট, যা আগেই বলেছি, ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরি একসাথে চর্চায় রাখতে হবেই হবেই হবে। ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরি একসাথে চর্চায় রাখতে হবে। বেশি বেশি কেস পড়তে হবে, কেস কেস। রুগী একবার দেখে ছাড়ে দিছেন, ও রুগী আর আসবে না বলে রাগ করে দেখবেন না, তা না। যখন একটা রুগীর কেস নেবেন তখন ও বাপ না ভাই না কে দেখবেন না। বাবা, আর একটা কথা বলি, আত্মীয় স্বজনের দেখবেন না, সব সময় অন্যজনের কাছে দেবেন, এবং ওইগুলার কোনো দায়িত্ব নেবেন না। এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেস বারবার পড়বেন। নির্বাচিত ওষুধ ম্যাটেরিয়া মেডিকা থেকে বারবার যাচাই করবেন। জেএন কাঞ্জিলাল স্যারের বই পড়েন,
একটা হলুদ হেরিটেজ আছে, যা আমি আলাউদ্দিন স্যারের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। জেন কাঞ্জিলাল স্যার ওখানে লিখেছেন, আমি একটা কেসের ঔষধের সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমার এমনও সময় গেছে এক একটা কেসের জন্য আমি 50 থেকে 60 বার বা তার অধিক রেপার্টরির পাতা উল্টিয়েছি। এটা জেন কাঞ্জিলারের নিজের কথা, আমি দেখাইতে পারবো। কোনো কিছুতে ভুল হলে ওটা নিজে ধরার চেষ্টা করেন। এই কয়েকটা যদি অভ্যাস আপনার মধ্যে থাকে, আপনি ধীরে ধীরে অভিজ্ঞ থেকে অভিজ্ঞত হয়ে যাবেন, যে কারণে আপনারা আমাকে আজ ভালোবাসেন। আমি এগুলা করি, আমার নিজের কথা। আমার স্যার এগুলো আমাকে আমল দিয়েছিল। বর্মন স্যারও বলছিল, বর্তমান যে গুরুর আন্ডারে আছি এও এই সারাদিন এগুলাই বলে, আমার পড়াই না গো, খালি এগুলা বলে। 4 নাম্বার পয়েন্ট, রুগীর সঙ্গে পরিষ্কার ভাষায় আপনার কথা বলতে হবে। রুগী আপনার থেকেও ডবল ডিগ্রি অ্যাঙ্গেলে জানে হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে। আমি ডাক্তার সাথে মানি না। আমার পেজে ইউটিউবে যারা ফলো করেন, অনেক অজস্র ক্যান্সার রুগী আছে, ওই রুগী আছে, দেখবেন চেম্বারে সুস্থতা নিয়ে বাড়িতে গেছে। এটা বিশ্বাস করি না, কিন্তু রুগী বিশ্বাস করে। তাই আপনাকে বলতে হবে কত সময় লাগতে পারে, কখন ফল আসতে পারে, কখন অন্য চিকিৎসার দিকে অন্য চিকিৎসকের আন্ডারে যেতে পারে, এগুলো আপনাকে বলে দিতে হবে। সোজা কথা, কেউ যদি বলে 5 বছর ধরে আমি এই রোগে ভুগতেছি, ওকে বলে দেন তোমাকে 2.5 বছর এই রোগের ট্রিটমেন্ট করতে হবে। যেমন ক্রনিক ডিজিজের মধ্যে তার স্কিন ডিজিজের মধ্যে লিখছে, কেউ যদি স্কিন ডিজিজ নিয়ে আসে ওকে বলে দাও স্পষ্ট ভাষায় 3 বছর লাগবে তোমার ওইটা ভালো হইতে। যারা ক্রনিক ডিজিজ পড়ছেন কেন্টের, আমার এই কথা পাবেন, মনে রাখবেন। আপনি যত মিথ্যা আশ্বাস দেবেন রোগী ততই খুশি হবে, কিন্তু আপনার সুনাম নষ্ট হবে। অতএব আপনি সত্য আশ্বাস দেন, আপনার রুগী না হোক, কিন্তু আপনার সুনাম ধরে রাখেন। পয়সা আগে না, সুনাম আগে। 5 নাম্বার পয়েন্ট যেটা আমি বলবো, অপ্রয়োজনীয় ওষুধ বা বারবার ঔষধ পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আমি আমার ব্যক্তিগত জীবনেও পেয়েছি, আমার ওস্তাদরাও আমাকে শিখিয়েছে, আমার আমলের মধ্যেও আছে। অল্প ওষুধ বেশি রেজাল্ট। সবাই বলেন অল্প ওষুধ বেশি রেজাল্ট। কোনো লজ্জা নাই, আমরা অল্প ওষুধ বেশি এখানে এখানে হোমিওপ্যাথি শিখতে আসছি, এখানে কেউ কি অম্বরাই করতে আসছে, বলেন আমার মতো। এই পড়াশোনার ক্ষেত্রে নিজেকে বেহায়া করে ফেলেন। অল্প ওষুধ বেশি রেজাল্ট, কি বলছি? অল্প ওষুধ বেশি রেজাল্ট। আলহামদুলিল্লাহ মতো সবসময় চেম্বারে বসে গুনবেন। অল্প ওষুধ বেশি রেজাল্ট, বেশি পর্যবেক্ষণ বেশি রেজাল্ট, বেশি ধৈর্য সুস্থতা। বুঝাচ্ছে? অল্প ওষুধ বেশি রেজাল্ট। বেশি রেজাল্ট, পর্যবেক্ষণ, কি বললাম? যত পর্যবেক্ষণ করবেন তত কি হবে? রেজাল্ট আসবে। যত ধৈর্য ধরবে রোগী এবং আপনি যত ধৈর্য ধরবেন তত সুনাম ছড়াবে। এই যে এই 3টার ফল কি আসবে জানেন? যে রোগী সে বুঝবে আপনি ভাবনা চিন্তা করে তার চিকিৎসা করছেন। আর বাবা যে রোগী না, ও আপনি যতই প্রথমবার দায়ী করেন না কেন, ও বেটা যা দুর্নাম করবে। তাই আমি কি বলি জানেন? আমি সবার রোগী না, আমি সব হোমিওপ্যাথি ডাক্তারদের ওস্তাদ না, আমি সব ছাত্রদের ওস্তাদ না। আমি গরিব মানুষ, আমি গরিবের ওস্তাদ হতে চাই, ডাক্তার হতে চাই। কিন্তু যার মন গরিব তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মন হইতে হবে বিশাল। আপনার বাড়িতে গেলে আপনি আমাকে ডাউল দিয়ে ভাত খাওয়ান, আমার অসুবিধা নাই। কিন্তু আপনার মন যদি গরিব হয়, আপনার সাথে আমার সম্পর্ক নাই। হইতে হবে বিশাল। আমরা ইমপ্রুভ করবো। 6 নাম্বার পয়েন্ট, আপনার ফলো আপ গুলো সবসময় আন্তরিক হইতে হবে। ফলো আপ গুলা কি হইতে হবে? আন্তরিক হইতে হবে। আমরা ডাক্তাররা কিন্তু এখানে পিছিয়ে আছি, এখানে পিছিয়ে আছি। রুগীকে সময় পেলে, রাস্তায় দেখা হলে, গাড়িতে দেখা হলে আপনি নিজের থেকে তার খোঁজ নেবেন। তুমি কেমন আছো গো? ভালো ছিলে? ওষুধগুলোকে কেমন ছিল? ধরেন একটা রুগী, আমার ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম একবার এসে ওষুধ নিয়ে যায়, ভালো হয়ে যায়। অনেক রুগী আর আসে না, অনেক দিন পর আসে। তখন আমি প্রথম কথা জিজ্ঞেস, ও আপনি না আমার কাছে এসেছিলেন? হ্যাঁ আসছিলাম। কেমন ছিলেন তখন? ওষুধ খেয়ে ভালো ছিলাম। আগের কথাগুলো মনে করবেন নিজের থেকেই। এই জন্য আপনার মেধাকে বাড়াইতে হবে। রুগীকে ছোট ছোট উন্নতির ধাপগুলো চিকিৎসার সময়, মেডিসিন দেওয়ার সময় ধরায় দিবেন।
এই বিষয়গুলো একটা রোগীর মনে আপনার প্রতি গভীরভাবে ছাপ ফেলে, যা আপনাকে সমাজে অভিজ্ঞ ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। বাবা, নিজের সীমা এবং নৈতিকতা সব সময় বজায় রাখবেন। আমার কাছে অলৌকিক কিছু আছে দাবি করবেন না। অন্যের চিকিৎসা পদ্ধতিকে হেয় করবেন না। এটা আমাদের হোমিওপ্যাথির মধ্যে চূড়ান্ত লেভেলের আছে। আমিও মাঝে মাঝে করি, কিন্তু ওগুলা না পারে হয় না গো। কালকে একটা 24 বছর বয়সী মেয়ের সঙ্গে আমার 9:30টার দিকে রাত্রে কথা হচ্ছিল। সে আজ 3 বছর ধরে তার জেনিটাল পার্টস এর ওয়ার্ডস নিয়ে ভুগতেছে, আঁচিল। সে অবিবাহিত, কারোর সাথে সম্পর্ক নাই, কোনো মেলামেশাও নাই। তার বাবার সে ওয়ার্ডস আছে। একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রফেসর এবং প্রিন্সিপাল। উনি ওনাকে প্রতিদিন সকালে এবং রাতে থুজা 10 খাইতে দিছে 1 মাসের জন্য। জিবাত কেউ কামড় মারবেন না, আগে বলতেছি শোনে। ন্যাট্টামিউর ন্যাট্টাম সালভ দিয়েছে, আর অ্যাসিড লাগাতে দিয়েছে ওর জেনিটাল পার্টসে। চিন্তা করেন, জেনিটাল পার্টসের 4 সাইড আঁচিল, মলদারের প্রিমিয়াম দিয়ে পুরা মলদার সর আঁচিল দিছে হলো অ্যাসিড লাগাইতে। এই হলো হোমিওপ্যাথি ডাক্তারের অবস্থা। সে প্রেসক্রিপশন আবার আমাকে পাঠাইছে। আমি যে কি বলবো বলেন, এগুলোকে পজিটিভ ভাবে আলোচনা করতে হবে। কিন্তু আমি যেটা দেখি, আমি প্রেসক্রিপশন লিখে দিলেই অনেক ফার্মেসিতে গেলে বলে এই একটা ওষুধে কাজ হয়, এ দিয়ে হবে না, আমি ওষুধ দিচ্ছি আপনি এটা খান। প্লিজ এটা করবেন না। এতে খালি আপনি হয়তো 2টা পয়সা পাবেন, কিন্তু সমস্ত হোমিওপ্যাথির দুর্নাম হবে। কারণ একটা রোগী আপনাকে কিভাবে ব্যাখ্যা করেছে ওটা আপনি ওই সময় জানতেন। আমার কাছে এসে যখন শুনবে এ তো আর একটু ভালো ডাক্তার, এ তখন আরেক ভাবে বলার চেষ্টা করবে। ওষুধ ভিন্নতা এখানেই হয়। তাই কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ মেলে না, কারণ রোগীরা ওইভাবেই বলে। তাই অন্য কোনো চিকিৎসা পদ্ধতিকে, অন্য কোনো চিকিৎসকের প্রেসক্রিপশন পেলে বা বললে কি ওষুধ দিছিল দেখার কাজ দেখবেন, রেখে দেবেন, যেমনটা অ্যালোপ্যাথি ডাক্তাররা করে, এবং তাকে নিয়ে কোনো ব্যাড কমেন্টস করবেন না। আপনি রোগীর কাছ থেকে যতটা টাকা নেবেন তার থেকেও বেশি চিকিৎসার জন্য, রোগীকে ভালো করার জন্য অগ্রাধিকার দেবেন। মনে রাখবেন, নৈতিকতা না থাকলে আপনার নাম এবং সুনাম ছড়াবে না। 8 নাম্বার পয়েন্ট, অভিজ্ঞতাগুলো নীরবে জমা রাখবেন, অহংকারে নয়। আপনার নিজের সফল কেসগুলো শেয়ার করতে পারেন, কিন্তু ঢাক ঢোল পিটাতে যাবেন না। তবে অবশ্যই রোগীর গোপনীয়তাগুলো লক্ষ্য করবেন, এতে আপনি সম্মান পাবেন। 9 নাম্বার পয়েন্ট, যেটা আমরা মেনে নিতে পারি না অনেকেই, সব সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে নিজেকে আপডেট করে রাখতে চাইবেন বা রাখবেন, এবং আধুনিক যত ধরনের প্যাথি আসবে এই প্যাথিগুলো সম্পর্কে নিজেকে নিজের 19-20 হলেও নলেজ রাখার চেষ্টা করবেন। যেমন আপনি অ্যালোপ্যাথি সম্পর্কে জানবেন, আপনি অ্যাটমিক এনার্জি সম্পর্কে জানবেন, আপনি ন্যানোপ্যাথি সম্পর্কে জানবেন, আপনি আয়ুর্বেদি সম্পর্কে জানবেন, আপনি কবিরাজি সম্পর্কে জানবেন, আপনি ফুফা সম্পর্কে জানবেন, আপনি কোরআনী আমল সম্পর্কে জানবেন। আপনাকে জানতে হবে, কারণ আপনি একজন সেবক। আপনি যে রোগীকে চিকিৎসা করছেন, আপনার নিজের বুকে হাত দিয়ে আপনি নিজে বলতে পারবেন না রোগী সুস্থ হবে কিনা। সুস্থতার কলকাঠি আসমানে, এটা মানতে হবে। আপনি হিন্দু হন, মুসলিম হন, আমার সমস্যা নেই। সবসময় নতুন দৃষ্টিভঙ্গিগুলো আপনার সামনে আনতে হবে। সিনিয়রদেরকে অবশ্যই সম্মান করতে হবে। যে আপনার একদিন আগে হোমিওপ্যাথিতে আসছে তাকে সম্মান করবেন। সে একটা ভুল বললেও মুখে মুখে কোনো উত্তর না দিয়ে থেমে যাবেন, বিনয়ের সঙ্গে পরবর্তীতে বলবেন এই জিনিসটা আমাকে বারবার ডাক্তার বর্মন স্যার শিখিয়েছিল, সেজন্য তাকে স্যালুট জানাই। একটা রোগী দেখতে যথেষ্ট সময় নেবেন। আপনার সারাদিনে 100 রোগী দেখার দরকার নাই, কিন্তু একটা রোগী দেখবেন, ভালো হতে হবে। তাড়াহুড়া করবেন না। মনে রাখবেন, আপনি রং বেরঙের প্রেসক্রিপশন সাজিয়েছেন, রং বেরঙের চেম্বার করেছেন, রং বেরঙের প্রেসক্রিপশন সাজিয়েছেন, সুন্দর করে এসি দিয়ে, এ দিয়ে, ও দিয়ে চেম্বার সাজিয়েছেন। অবশ্যই দরকার এগুলো। বর্তমান মানুষ চোখে লাগা চাকচিক্যতা বেশি পছন্দ করে, কিন্তু মনে রাখবেন এগুলো কখনো আপনার সুনাম ছড়াবে না। সুনাম আপনার প্রেসক্রিপশনে, আপনার চেম্বারে আসবে না। এটা আসে বছরের পর বছর ধরে, এটা আসে কেস সলভ করার কারণে, এটা আসে মানুষের মুখে মুখে আনার কারণে। এই যে এখন অনেক হকার হোমিওপ্যাথি বলি, এরা অনলাইনে ওই 2-3 বোতলের ছবি দেয়, এই 1 বোতল 2 বোতল ওষুধ খাবেন, আপনার সব রোগ সেরে যাবে। এদের থেকে দূরে থাকবেন, এগুলোই হোমিওপ্যাথিকে নষ্ট করে। এই 3টা কথার দ্বারা যেটা বোঝাচ্ছি, ধৈর্যই এখানে সব থেকে বড় শক্তি রোগী এবং ডাক্তারের। বাবা, আজকের আলোচনার শেষ কথা, একদম শেষ কথা, শেষ প্রান্তে চলে আসছি। আমার শেষ কথা, একদম শেষ কথা বলে আজকে বিদায় নেব আপনাদের কথা শুনে। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ হওয়া মানে সব রোগ সারানো না।
লিখে রাখেন। আপনি সব রোগ সারাতে পারবেন না। আপনি একজন অভিজ্ঞ ডাক্তার মানে আপনি সব উত্তর জানেন এমনটা কখনোই না। যে সব উত্তর জানে ও ঠকবাজ। যার একাধিক পেশা ও বেটা ঠকবাজ, এটা আপনি মানলেও মানেন না মানলেও মানেন। ঠকবাজি ছাড়া একাধিক পেশা পরিচালনা করা যায় না। বরং আপনি যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চান, সৎ ডাক্তার হয়ে গড়ে উঠতে চান, সুনাম দেশে বিদেশে ছড়াতে চান, 1 নাম্বার কথা হলো সৎ থাকতে হবে। চিন্তা ভাবনা করে চিকিৎসা করতে হবে। অলওয়েজ রুগীর পাশে থাকতে হবে। আবারও বলছি, সবাই একসাথে বলেন। যে বলবেন না বুঝবো শেষে ভালো ডাক্তার হতে পারবেন না। যারা ভালো ডাক্তার হতে চান একসাথে বলেন। আমরা সবাই আমরা সবাই ভালো ডাক্তার হতে চাই। চিন্তা করে রোগীর পাশে তিনটা এই জিনিস যদি আপনার মধ্যে থাকে, আমি সবার দায়িত্ব নিয়ে বলছি, সমাজে আপনি নিজের থেকে কখন একজন অভিজ্ঞ ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন সেটা আপনি নিজেও জানবেন। আশা করি আমার ক্লাসের সম্পর্কে যে আলোচনা সেটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এখন অনেকের প্রশ্ন ছিল এই কোচিং ক্লাসটা কতদিন চলবে, এটা হলো অনেকের প্রশ্ন। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই কোচিং ক্লাসটা কতদিন আপনারা চালাবেন। স্যার যতদিন আপনি চালাতে চান আমরা ততদিন চালাবো ইনশাআল্লাহ। আবেগে কেউ বলবেন না, বিবেকের সাথে বলবেন। আপনার সাথে আসি স্যার। আপনার যতদিন স্যার চালাবেন আমরা আপনার সাথে আছি স্যার ইনশাল্লাহ। যেহেতু স্যার এটার মধ্যে ফুল স্টপ নাই, আমরা সে পর্যন্তই আছি ইনশাআল্লাহ স্যার। চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, আজ আমি আপনাদের সামনে কথা বলছি কিন্তু আমিও একজন গুরুর আন্ডারে আছি, মানে উনি আমার পীর সাহেব। আপনাদেরও কেউ না কেউ আছে, তাই লেগে থাকতে হবে। আর একটা বিষয়, এই আপনাদেরকে পড়াইতে আমার অনেক শক্তি এবং পরিশ্রম ব্যয় হবে। এই জন্য সামান্য কিছু পয়সা নিচ্ছি, খালি 615 টাকা। আমি খুশি হব আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন। এ টাকা আপনাদের মানে কি বলবো, টিস্যু কেনার টাকা। হয়তো বাড়িতে মাসে বা একদিনে টিস্যু কিনতে হয় 600 টাকায়, মাসের 2 তারিখের মধ্যে দিয়ে দিবেন। আমি আপনাদের সামনে অকপটে স্বীকার করছি, আমার যতটুকু শক্তি আছে, আমি যে কয়েকটা বিষয়ে কথা বললাম, আমি আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা নিতে পারেন। মনের মধ্যে কোনো কার্পণ্য থাকবে না, আমি উদার মনে দিয়ে যাবো, আপনারা রিসিভ করবেন। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে শেখা যায় না। আমাকে এখানে অনেকে বলেছেন প্রশ্ন করি উত্তর পাই না। আপনারা প্রশ্ন করবেন, জানা থাকলে উত্তর দেব, না হলে আমার ওস্তাদের থেকে যাই না, আপনাদের থেকে বলবো। আমি আপনাকে কখনো শিখাইতে পারবো না যদি আপনি শিখতে না চান, কারণ এটা অনলাইন। জি স্যার, আমাদের আগ্রহ থাকতে হবে। আপনাদের যত আকাঙ্ক্ষা প্রত্যাশা ততই আমি দিতে পারবো। আমি দিতে পারবো, আছে আমার কাছে, আমার ভান্ডারে আমি জানি আমার কাছে আছে, কিন্তু আপনাদেরকে এটা নিতে হবে। নিতে না পারলে হবে না। আমিও একদিনে এগুলা পাইনি, বহুত সময় লাগছে। তো এইগুলো আমার কথা ছিল, এগুলোই আমার কথা ছিল। আমি এই অনুযায়ী সামনের দিন চলবো। এখন আপনারা প্রথম যে জিনিসটা ঠিক করেন সেটা হলো, আমি সপ্তাহে বলেছি 2 দিন ক্লাস নেব। আমি 2 দিনের বেশি নিতে পারবো না, মাসে 8 দিন। তো এখানে অনেকে চাকরিজীবী প্লাস হোমিওপ্যাথি আছেন, তারা আমাকে বলেছিল শুক্রবার শনিবার 2 দিন, মানে ছুটির দিন ওনাদের জন্য। এছাড়াও আপনারা একটু জানাবেন, আমি ভোটের সিস্টেম করব আর কি। তো ওই দিনগুলোতে আপনারা ভোট দিয়ে যারা সব থেকে বেশি ভোট দিবেন যেই দিনগুলোতে, ওই দিনগুলোতে ক্লাস হবে। ক্লাস আমি সর্বোচ্চ 1 ঘন্টা, বা যদি আমার ভালো লাগে আমি বেশি। আপনারা মানসিক ভাবে প্রস্তুতি নিবেন, ডাক্তার সাহেব পড়াইতে লাগলে 2 ঘন্টা পড়াবে, কিন্তু 40 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত পড়াবো।
এটা হলো আমি কথা দিচ্ছি, এর কম হবে না। আমিও মানুষ, অসুখ বিসুখ হতে পারে, এরপরেও ব্যস্ততা যদি এদিক ওদিক কোনোদিন হয় আমি ওটা আপনাদেরকে পুষিয়ে দেব। আমি মূলত প্র্যাকটিস ডেভেলপের জন্য কাজ করব, আপনাদের ক্ষেত্রে রেপার্টরি নিয়ে কাজ করব, ম্যাথমেটিকার যেগুলো পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে কাজ করব, যদি আপনাদের আন্তরিকতা দেখতে পাই। কেমন? ইনশাআল্লাহ। এবং প্রতিটা ক্লাসের শেষে 10-20 মিনিট সময় দেব, যেটা অতিরিক্ত ক্লাসের বাইরের টাইম। আপনাদের প্রশ্নগুলো করবেন, অথবা আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে সব থেকে ভালো হয় গ্রুপটা খোলা রাখবো। আজাইরা কোনো প্রশ্ন না কইরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, মানে আমার কাছে আজাইরা মনে হচ্ছে কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনি সুন্দর করে দাড়ি কমা দিয়ে লিখে রাখবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এই প্রত্যাশা নিয়েই আমাদের এই জার্নিটা বা এই ট্রেনটা আমরা চালু করছি, ছাড়ছি। দেখি আমাদের গন্তব্য হোমিওপ্যাথির সফলতায় পৌঁছায় কিনা। ইনশাল্লাহ আমার উদ্দেশ্য কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? জি স্যার, ইনশাল্লাহ। আর কোনো কিছু এই কোচিং এর বিষয়ে আমার থেকে জানার আছে আপনাদের? না স্যার। না স্যার, আমি তো জানার থাকলে বলেন। অনেকটা বিষয় বাবা, বিষয় বাবা, খুব অল্প সংখ্যক মানুষ নিয়েছি, অল্প সংখ্যক মানুষ নিয়েছি। উদ্দেশ্য হলো সবারই উপস্থিতি চাই আমি, উপস্থিতি। সপ্তাহে 2 দিন, বাকি 6 দিন কাজ করেন সমস্যা নাই, 2 দিন 1 ঘন্টা বা 2 ঘন্টা, 2-4 ঘন্টা চাইছি, আর তো চাইনি আমি, নাকি? ইনশাল্লাহ। তাই আল্লাহর রস্তে সবাই ওই দিন উপস্থিত থাকবেন। কেউ যদি না থাকতে পারেন সেটা আমাকে জানাবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার মানসিক শক্তি। আপনারা যদি এমন তেমন করেন হবে না। স্যার ক্লাসের রেকর্ড পাবো? আমি তো বলছি যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া হবে, ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, যেমন আজকেরটাও থাকবে, আপনারা শুনে নেবেন আরেকবার শুনলে। ধন্যবাদ, জাযাকাল্লাহ স্যার। জি স্যার। আপনারা সবাই থাকবেন, নতুন আর কাউকে এখানে ঢোকাবো না। বাস। স্যার কতজন আপনার? এখানে এখন আছেন 20 জন টোটাল, জি স্যার। এবং সবারই চাই উপস্থিতি চাই। কদিন পরে আমার পেটে ব্যথা, তো আমার এই সমস্যা ওই সমস্যা, ক্লাস করবো না, এগুলা তাল বাহানা করিয়েন না। না স্যার, সবার আগ্রহ আছে। আর আরেকটা কথা বলি, 10 জনের নিচে স্টুডেন্ট কমে গেলে আমি তখন বন্ধ করে দেবো, আপনারা যতই চান না কেন। ঠিক আছে, এখন আপনাদের কিছু জানার থাকলে বলেন, ছেড়ে দিলাম, আমার আর কিছু বলার নেই। স্যার, আমি যেহেতু একটু লেট হয়েছে আজকে, সরি আন্তরিকভাবে। আপনি ভিডিওটা দিয়ে দেন, আমি পরে ভিডিওটা শুনে নেবো ইনশাআল্লাহ। কারো কিছু বলার আছে? স্যার, জি। আমি বলতেছিলাম স্যার, যে আজকে যতক্ষণ আলোচনা হয়েছে স্যার খুব ভালো লেগেছে, এবং ভিতরের স্যার স্বপ্ন জাগতেছে যে অনেক কিছু আমরা শিখতে পারবো। আপনাকে উসিলা করে আমরা বই পড়তে পারবো, ম্যাথমেটিক্স সম্পর্কে জানবো, শিখবো। এবং স্যার দীর্ঘদিন যাবত এরকম একটা সুযোগ চাচ্ছিলাম, আপনি যদি একটা ক্লাস নিতেন আমাদের, এরকম ব্যবস্থা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। তো সেই স্বপ্নটা স্যার পূরণ হয়েছে। বাদ বাকিটা আল্লাহ পাক ভালো জানেন যে ইনশাআল্লাহ আমরা কোথায় পৌঁছাবো। তবে আমাদের যদি সদ ইচ্ছা থাকে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। হ্যাঁ স্যার, আপনার অনেক আগ্রহ আছে স্যার, আমাদেরও স্যার আগ্রহ আছে। ইনশাআল্লাহ স্যার আপনি মন থেকে চেষ্টা করবেন, আমরাও স্যার মন থেকে চেষ্টা করব। আর স্যার আরেকটা বিষয় হলো যে জ্বর সম্পর্কে স্যার একটু কথা বলছিলেন, যে বেলেডোনা 3x, আমার স্যার এটা জানতে একটু মনে চাচ্ছে আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। কিন্তু পাইরোজেন পেপটিসাইড বলছেন, এটা পটেন্সি স্যার কত ব্যবহার করেন আপনি? যেদিন অ্যাকোনাইট পড়াবো সেদিন এগুলো আলোচনা করে দেবো ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ আমি ম্যাথমেটিক্যাল নিয়ে বলতে লাগলে আবার থামতে পারি না, কারণ বলতে লাগলে দেখবেন রাত পার হয়ে যাবে, তাই যেদিন অ্যাকোনাইট পড়াবো সেদিন এগুলো বলে দেবো। আচ্ছা স্যার। জি, ধন্যবাদ। আর কেউ? জি না স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। কারো কোনো কিছু জানার আছে মন খুলে বলতে পারেন, কোনো রাগ নেই, কোনো লজ্জা নেই। আপনারটা আপনাকে নিতে হবে, পৃথিবীতে নিজের ছায়াও নিজের না।
আপনাকে স্যার। কেউ দেবে না, আপনাকে নিতে হবে। স্যার আমি ইকরামুল হক। জি বলেন একরামুল হক। তো এখানে অনেকে ডাক্তার আছেন, অনেকেই ভালো জানেন, কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছে আমরা তো অনেক কিছু জানি না। আমরা আবার কোয়েশ্চেন করলে আমরা তো যেন মন খুলে কোয়েশ্চেন করতে পারি, এই পরিবেশটা যেন থাকে। অনেকে আবার হাসাহাসি করতে পারে যে আমি সবারকে বলেন, এখন আমি বর্তমানে আপনাদেরকে, স্যার গুরু। আমি আপনাদের স্যার না, আমি আপনাদের একজন গাইডার, আমি গাইড দিচ্ছি। জি স্যার। আমি যেদিক যাব সেদিকে হবে নাকি? জি স্যার। তাহলে আপনার সম্পর্ক আমার সাথে, বাকিদের সাথে তো না। আপনিও যেমন জানতে ভর্তি হয়েছেন, বাকিরাও জানার জন্য ভর্তি হয়েছে। যারা জানে তারা কি ভর্তি হয়েছে? স্যার অনেকে চেম্বার করতেছে, আমরা তখন চেম্বার করছি, আমরা তো স্টুডেন্ট। এ বাবা, পৃথিবীতে আপনি আসছেন কাকে নিয়ে? এই অনেককে নিয়ে? না স্যার। আমাকে নিয়ে আসছেন। আপনারা যে ভাই বোন সবাই কি একসাথে আসছেন না আপনি একা আসছেন? একাই আসছি, একাই। আপনি আবার যাবেন কি আমাকে নিয়ে না আপনার বাবা মাকে নিয়ে? একাই একাই যাইতে হবে। একাই যাবো তো ওনারা কি ভাবলো ও নিয়ে আপনার ভাবার কি আছে? আমি বিরক্তি হচ্ছি নাকি সেটা বলেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। হ্যাঁ, তারপর স্যার আমাদের কোন বইটা হলে ভালো হবে স্যার, একটু কাইন্ডলি যদি বলতেন। কোন বইয়ের বিষয়ে বলছেন একটু ক্লিয়ার করবেন? ম্যাথমেটিকা, যেটা মানে কার লেখা ম্যাথমেটিকা বললে বাবা ভালো হবে। শোনেন, স্পষ্ট কথা বলি। ম্যাথমেটিকার মা হলো হেরিং, ম্যাথমেটিকার মা হচ্ছে হেরিং। গাইড। আমি স্পষ্ট কোনো একটা ম্যাথমেটিকা কেন্দ্রিক পড়াবো না, কিন্তু আপনারা যদি পড়তে চান সবাই মিলে যদি যে একটা স্পেসিফিক ম্যাথমেটিকা পড়বো সেটা পড়াইতে পারি, কিন্তু আমি স্পেসিফিক ভাবে পড়াবো না। আমি এমন একটা স্যার, জায়গা থেকে একটা পড়াবো। ম্যাথমেটিকার উপরে পড়াটা সীমাবদ্ধ রাখার দরকার নেই। আমি এমন একটা জিনিস পড়াবো যেটা আমার নিজের লেখা, যে লেখাগুলো আমি অনেক ডাক্তারের জুতা টাইনে, গাড়ির চাকা ধুয়ে, হাত পাও কাটে যারা আমার কাছে আসছেন তারা দেখবেন আমার হাতে অনেক দাগ আছে মায়েরা কেটে দেওয়ার। এভাবে আমি শিখেছি। কিন্তু এমন কিছু জিনিস বলবো যেটা আপনার কাছে যেই ম্যাথমেটিকা ভালো লাগে দেখবেন যে ওর মূল বিষয়বস্তু এই জিনিস আছে, কিন্তু আপনি বুঝতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? সুন্দর কথা স্যার, সুন্দর কথা স্যার, অনেক ভালো লাগলো স্যার শুনে। আমি এভাবে মোট 380টা ওষুধ পড়াইতে পারবো, আমার কাছে লেখা আছে 380টা ওষুধ। আমি কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করেছি, কতটুকু রেজাল্ট পেয়েছি, কিভাবে দিয়েছি, কোনোটার বলবো, কোনোটার যেটা ক্লিয়ারেন্স পাইনি ওটা বলবো না। এবার যদি বলেন যে রেপার্টরি কোনটা দেখবো, রেপার্টরি কখনো কেন্ট থেকে বলতে পারি, কখনো মার্ফি থেকে বলতে পারি, কখনো কমপ্লিট থেকে বলতে পারি। যদি কমপ্লিট রেপার্টরি থেকে দেখায় তাহলে আমি নিজে ওটা একটু শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, সবাইকে বলবো আধুনিক যে রেপার্টরিটা, মেটা রেপার্টরিটা কিনবেন, মেটা। কারণ কমপ্লিট রেপার্টরির অনেক দাম, প্রায় ৮৬,০০০ টাকা দাম মূল বইয়ের, আর সফটওয়্যার কিনতে গেলে প্রায় ৫৮,০০০ টাকা লাগে। আর আমি যেটা ব্যবহার করি এর দাম ২,৮০,০০০ টাকা। তো এত কিছুর দরকার নেই, আপনারা আপনাদের নির্দিষ্ট লাইব্রেরি থেকে মেটা রেপার্টরি পাওয়া যায়, এটা ভালো। বাবু আপনার কি বলবো, আমার দিল কাটা দেখাইতে পারলে বুঝতে পারতেন এই মেটা রেপার্টরির A to Z যদি শিখতে পারেন আপনি হেডামালা ডাক্তার হবেন। তাও সেগুলো চলার আপনার টাইম থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। অথবা সিনথেসিস কিনবেন, সিনথেসিস। তবে আমাকে সিনথেসিস ভালো লাগে না, কারণ ওখানে অনেক আজগুবি ওষুধ লেখা আছে। আর মেটা রেপার্টরির কথা যেটা বলছি, আমার কাছে প্রায় রেপার্টরি আছে মেবি ৫৮টা বা ৬০টার মতো রেপার্টরি আছে, যেগুলো মূল বই। আপনারা যে কমপ্লিট রেপার্টরি আমি সফটওয়্যার থেকে দেখাই, এরও ১২টা খন্ড আমার কাছে কিনা আছে। তো মেটা রেপার্টরিতে গ্রেডিং গুলো, ওষুধের গ্রেডিং গুলো খুব সুন্দর দেওয়া আছে এবং আমি ব্যবহার করে দেখছি খুব কাজের। তো যদি না থাকে তাহলে যে মার্ফি রেপার্টরি পাওয়া যায় ওটাই আপনাদের জন্য বেস্ট, ঠিক আছে? এর বাইরে কিছু না, কেন্ট মার্ফি অথবা কেন্ট মেটা রেপার্টরি, এই দুটো রাখবেন তাইলে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার এখানে। হ্যাঁ স্যার যেটা মেটা রেপার্টরি স্যার, এটা কি মার্ফি রেপার্টরি স্যার? আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম।
মার্ফি রেপার্টরি, এটা হলো 3.1 এডিশন বলা হয় আর কি ওটাকে, যেটা মার্ফি। আর মেটাটা মার্ফি ওটা লিখে গেছেন কিন্তু প্রকাশ করতে পারেননি, এটা ওনার ছেলে প্রকাশ করছে। এবং আমাদের এই যে বর্তমান সময়ে যে নোশোড গুলো কার্সিনোসিন, যেমন 3rd এডিশনে অনেক জায়গায় নাই, কিন্তু এটাতে যুক্ত করছে। এরপরে নোশোড যেগুলো মেডো, এগুলার ব্যবহার আগে ছিল না, এখন দিছে। এরপরে সারকোড যে ওষুধগুলো ছিল আমাদের আছে, সারকোড ওষুধগুলো আগের রেপার্টরি গুলোতে লেখা নাই, যেমন কেন্টে নাই, এখন বর্তমানে মেটাতে আছে। ওই যে আমি একটা আলোচনার মধ্যে কথা বললাম যে আধুনিক জিনিসগুলো আমাদেরকে নখদর্পণে রাখতে হবে, বলেছি না এই কথা বলে? জি স্যার। তো এটা হলো সর্বশেষ এডিশন মেটা রেপার্টরি, এটা হলো আধুনিক। এবং জি স্যার। আধুনিক যে রোগগুলা, যেমন ধরেন অ্যাডিনোমায়োসিস নিয়ে আসছে, অ্যাডিনোফাইব্রোমা, এগুলা খাইতে হয় না, পড়তে হয়, অনেকেই জানি না। তো এই যে রোগের নাম ধরে অনেক কিছু মেটা রেপার্টরিতে আছে, যেগুলো আমাদেরকে খুব ইজি একটা ওষুধে পৌঁছাইতে সাহায্য করবে, এই জন্য বলছি। যেটা স্যার 4th এডিশন স্যার মার্ফি রেপার্টরির। এটাকে 4th এডিশন বলা হয়। জি জি স্যার। আর আগেরটা হলো 3.1। জি স্যার। ওকে স্যার। জি স্যার, স্যার আপনার কথা অনুযায়ী স্যার আমি কিনেছিলাম স্যার, মেটা আমি কিনেছিলাম এই নিউ মার্কেট থেকে, নিউ ফাইন। জি স্যার, ওখান থেকে নিয়েছিল 2500 কত টাকা যেন দাম নিল। হ্যাঁ 2500 টাকা 2 খন্ড, বললাম 2টি। আর কোনো কিছু জানার আছে? স্যার আজকে জানার নাই।